কমান্ডমেন্ট ৫৫১ ১০টি নির্দেশ। দ্বিতীয় নির্দেশ, তুমি আমার নাম অনর্থক ব্যবহার করবে না। তৃতীয় নির্দেশ, তুমি আমাকে ছাড়া অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না। চতুর্থ নির্দেশ, তোমার পিতা, মাতা এবং সন্তানদের সম্মান করবে যেমন তুমি আমাকে ভালোবাসো। পঞ্চম নির্দেশ, তুমি ব্যভিচার করবে না। ষষ্ঠ নির্দেশ, তুমি নিরপরাধকে হত্যা করবে না। সপ্তম নির্দেশ, তুমি মিথ্যা সাক্ষ্য দেবে না, কাউকে ফাঁদে ফেলবে না অথবা চুক্তি ভঙ্গ করবে না। অষ্টম নির্দেশ, তুমি তোমার হৃদয় দিয়ে আমার সেবা করবে, তোমার নৈবেদ্য দিয়ে নয়। নবম নির্দেশ, যারা ছোটখাটো ভুল করেছে ক্ষমা চাওয়ার আগে প্রথমে তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করো। দশম নির্দেশ, তোমার স্বদেশবাসী ও সঙ্গীদের সাহায্য করে আমার নামের সম্মান রক্ষা করবে। একটির পর একটি নির্দেশ টাকমাথা বিদ্রোহী কালাতের কানে প্রতিধ্বনিত হল। তাকে পুরোপুরি নতজানু করে দিল। সে মাথা নিচু করে মাটির কাছে রাখল। শ্রদ্ধা, ভয় আর উত্তেজনায় সে অনিয়ন্ত্রিতভাবে একটু কাঁপছিল। একজন মিড সিকোয়েন্স বিয়ন্ডার হিসেবে, ফেওসাক সাম্রাজ্যে একসময় শিক্ষিত একজন বিদ্রোহী হিসেবে, সমুদ্র দেবতার উপাসনা যে আসলে ভয়ের উপর ভিত্তি করে তৈরি তা বোঝার মতো যথেষ্ট জ্ঞান তার ছিল। শক্তিশালী শক্তির ভয়, মানুষের মুখোমুখি হওয়া ভয়ঙ্কর প্রাকৃতিক ঝুঁকির ভয় এবং এমন অনেক আচার অনুষ্ঠান যেখানে আদিম রক্তপাত, অমানবিক ও অসভ্য প্রথাগুলো রয়ে গেছে, এমন একটি পশ্চাৎপদ বিশ্বাস যা সুনার বা লেটার বিলুপ্ত হবে। কিন্তু ছোটবেলা থেকে গড়ে ওঠা বিশ্বাস তাকে ঐশ্বরিক প্রকাশের বিরুদ্ধে যেতে ভয় দেখাত। সে কেবল আচারের পদ্ধতি পরিবর্তন করার ধারণা তার হৃদয়ের গভীরে কবর দিতে পারল এবং তার নিজের ইচ্ছার সাথে সাংঘর্ষিক অংশগুলো যতটা সম্ভব এড়িয়ে চলল। এখন সমুদ্র দেবতার হঠাৎ পরিবর্তন তাকে অত্যন্ত আনন্দিত করল, যেন সে তথাকথিত আদিম টোটেম দেখতে পেল যা বহিরাগতরা দাবি করত একটি সত্যিকারের ঈশ্বরে বিবর্তিত হচ্ছে। আমরা ধন্য, বিদ্রোহীরা ধন্য, সত্যিকারের বিশ্বাসীরা ধন্য। তার ঝাপসা দৃষ্টিতে কালাত মাথা তুলল, আন্তরিকভাবে হাত ছড়িয়ে তার মুখের কাছে রাখল। সে বলল, আমি আপনার শিক্ষাকে মেনে চলব যেন আমি আপনার নামেরই প্রশংসা করছি। তার সামনে থাকা ঝাপসা মূর্তি অদৃশ্য হয়ে গেল। তার কানের কাছে সেই মহিমান্বিত কণ্ঠস্বর মিলিয়ে গেল এবং গুহার দৃশ্য তার আসল অবস্থায় ফিরে এল। তবে কালাত জানত যে সবকিছু আর আগের মতো নেই। সে কয়েকবার তার কনুই নড়াল এবং দ্রুত তার হুইল চেয়ারে ফিরে গেল। সে আবারও তাতে বসল এবং গুহার অন্যদিকে ঘুরল। কালাত দ্রুত এডমন্টনের সাথে দেখা করল। নীল সমুদ্র সাপ ট্যাটুওয়ালা প্রতিরোধ বাহিনীর এই সদস্য অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ করা দেবমূর্তির সামনে দাঁড়িয়েছিল। তার কপাল ছিল গাঢ় লাল এবং কালো রঙের মিশ্রণ, নোংরা এবং ভয়ানক। তবে এডমন্টনের অভিব্যক্তি ছিল আনন্দময়, উত্তেজিত এবং সন্তুষ্ট। সে কালাতের দিকে তাকাল এবং হঠাৎ করে বলল, তুমি কি প্রকাশ পেয়েছ? কালাত উত্তেজনায় মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা ঈশ্বরের আভা, ঠিক আগের মতোই। সে আরও বলল, ঈশ্বর শুধু পৃথিবীতেই আবার আবির্ভূত হননি, তিনি তার চুক্তিও পুনর্গঠন করেছেন। এডমন্টন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে বলল, আমি তো আগে সন্দেহ করছিলাম যে আমি হয়তো হ্যালুসিনেট করছি। সে আরও বলল, মনে হচ্ছে একজন বহিরাগত পবিত্র তরবারিতে স্পর্শ করলেই ঈশ্বর আবার পৃথিবীতে বিচরণ করতে পারবেন। এটাকে পুরোপুরি তোলার দরকার নেই। কালাত বলল, অবশ্যই। সে আরও বলল, দেবমূর্তি ভেঙে রক্তক্ষরণের কারণ হল ঈশ্বর তার প্রতিকৃতি পরিবর্তন করেছেন। সে বলল, আমাদের একটি নতুন প্রতিকৃতি তৈরি করতে হবে। কালাত বলল, ঠিক যেমন দৃশ্যগুলো আমরা আগে দেখেছি। এডমন্টন মনে করে বলল, ঈশ্বর তার পবিত্র প্রতীকও দেখিয়েছেন। সে বলল, ঢেউয়ের চিহ্নের উপরে বজ্রপাতের আকারের একটি রাজদণ্ড ছিল যা প্রবল বাতাসে ঘেরা ছিল। কালাত সাথে সাথে তার হুইল চেয়ারের আর্মরেস্টে চাপড় মারল। সে বলল, চলো এখনই হাই প্রিস্টকে খুঁজি। সে আরও বলল, তারও প্রকাশ পাওয়ার কথা। সে বলল, আমরা একটি নতুন বিশ্বকে স্বাগত জানাব। ধূসর কুয়াশার উপরে ক্লাইন মোরেত্তি সমুদ্র দেবতার রাজদণ্ড নিচে রাখল এবং ক্লান্তিতে তার কপালে হাত ঘষল। সে আগে একটি সমস্যা লক্ষ্য করেছিল। সমুদ্র দেবতার রাজদণ্ড আচারগত জাদুতে সাড়া দিতে পারত, যার অর্থ এটি উপাসককে আচার সম্পন্ন করতে এবং তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য নির্দিষ্ট পরিমাণ শক্তি সরবরাহ করতে পারত। তবে এটি কেবল তার ডোমেনের মধ্যে কেন্দ্রীভূত হতে পারত এবং সীমা অতিক্রম করতে পারত না। যা করা যেত তা তুলনামূলকভাবে সীমিত ছিল। উদাহরণস্বরূপ, অ্যাভারনাইট গডেস ভাগ্যের প্রভাব ব্যবহার করে তার অনুসারীদের প্রয়োজনীয় অর্থ স্বাভাবিকভাবে পেতে এবং তাদের ঋণ পরিশোধ করতে দিতেন। অন্যদিকে সমুদ্র দেবতার রাজদণ্ড বেদির ওপর বড়জোর নকল টাকা তৈরি করতে পারত এবং কিছুক্ষণ পর তা অকার্যকর হয়ে তার আসল রূপে ফিরে আসত। এটাই এক মিথ্যা দেবতা এবং একজন সত্যিকারের ঈশ্বরের মধ্যে পার্থক্য। এছাড়াও
ধূসর কুয়াশা ছাড়া যদি এটি পদ্ধতি এবং প্রার্থনা পূরণ করে তাহলে সমুদ্র দেবতার রাজদণ্ড স্বয়ংক্রিয়ভাবে আচারগত জাদুতে সাড়া দিতে সক্ষম। যদি না এটি একবারে তার অর্ধেকের বেশি শক্তি ব্যবহার করে, এটিই সম্ভবত আচারগত জাদুর ধাপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ। ধূসর কুয়াশার উপরে প্রার্থনাগুলো স্ক্রিন করা হবে, আলোর বিন্দুতে পরিণত হবে। সমুদ্র দেবতার রাজদণ্ড স্বয়ংক্রিয়ভাবে সাড়া দিতে অক্ষম, তাই আমাকে সেগুলোকে ম্যানুয়ালি পরিচালনা করতে হয়। এটি তুলনামূলকভাবে ঝামেলাপূর্ণ। আমার পক্ষে সারাদিন এখানে থাকা সম্ভব নয়। অবশ্য এর একটি সুবিধাও আছে। যতক্ষণ প্রার্থনায় কোনো ভুল না থাকে এবং এটি সঠিকভাবে সমুদ্র দেবতার রাজদণ্ডের দিকে নির্দেশিত হয়, আচারটি যতই দায়সারা হোক না কেন তারা একটি প্রতিক্রিয়া পাবে। একমাত্র শর্ত হল আমার মেজাজ ভালো থাকতে হবে। আমি যখন অবসর পাব তখন একটি সমাধান ভাবব। আমি এমন কিছু করব যাতে সমুদ্র দেবতার রাজদণ্ড ধূসর কুয়াশার উপরে থাকলেও এটি একটি স্বয়ংক্রিয় উত্তর দেওয়ার যন্ত্র হবে। একটি কাগজের দেবদূত তৈরি করব। ওটা অকেজো, কারণ তাতে কোনো আত্মা প্রবেশ করানো হয় না। একটি যান্ত্রিক এবং কঠোর পুতুল তৈরি করব যাতে পুনরাবৃত্তিমূলক এবং তুচ্ছ আচারগত জাদু পরিচালনা করা যায়। আমি ভাবছি একজন ম্যারিওনেটিস্টের কি এই সম্পর্কিত ক্ষমতা আছে। কমপক্ষে রোসাগো কেবল একজন ব্যক্তিকে পুতুলের মতো নিয়ন্ত্রণ করার বৈশিষ্ট্য দেখিয়েছিল। ক্লাইন মোরেত্তির চিন্তা ধীরে ধীরে স্থির হলে তার চোখ লোহার সিগার কেসের দিকে গেল। কিছু গবেষণার পর সে আবিষ্কার করল যে এই সিগারেট কেসটি, যার বাইরের অংশটি মারাত্মকভাবে ক্ষয়প্রাপ্ত ছিল, কিছু অস্বাভাবিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এটি আরও দৃঢ়, শক্ত এবং ক্ষয় প্রতিরোধী হয়েছিল। তবে এটি এখনও সাধারণ মানুষের বোধগম্য এবং গ্রহণযোগ্য সীমার মধ্যে ছিল। এটা কোনো বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত নয়। তবে যদি এটি বিয়ন্ডার বৈশিষ্ট্য এবং রহস্যময় জিনিসপত্র ধরে রেখে এখানে কয়েক বছর, কয়েক দশক বা এমনকি আরও বেশি সময় ধরে রাখা হয়, তাহলে হয়তো এটি একদিন সত্যিকারের সিলিং কেসে রূপান্তরিত হতে পারে, যার প্রভাব ধীরে ধীরে কমে যাবে। ক্লাইন মোরেত্তির মুখের কোণটা একটু নড়ল এবং সে মাথা ঘুরিয়ে কোণার আবর্জনার স্তূপের দিকে তাকাল। সেগুলো ধূসর কুয়াশায় ঢাকা ছিল, প্রায় আশেপাশের পরিবেশের সাথে মিশে গিয়েছিল। ক্লাইন শুকনো হাসি হাসল এবং অন্যদিকে তাকাল। সে আবার ভাঙা সোনালি ওয়াইনের কাপটা নাড়াচাড়া করল, নিশ্চিত করল যে তাতে কোনো সমস্যা নেই। এই সব করার পর সে বাস্তব জগতে প্রবেশ করল এবং নিজেকে আবারও ডেকে সানব্রোচ এবং অন্যান্য জিনিসপত্র সরাইখানার তার ঘরে ফিরিয়ে আনল। এই মুহূর্তে আকাশে মেঘ অদৃশ্য হয়ে গিয়েছিল এবং চাঁদ তার লালচে শান্ত আলো ছড়াচ্ছিল। জেনোসিটি শহর, বায়াম, তার স্বপ্নের মধ্যে ঘুমাচ্ছিল। সকাল ৯টা, ক্যাথেড্রাল অফ ওয়েভস। অ্যালগারকে তলব করা হল এবং স্বীকারোক্তির অজুহাত ব্যবহার করে সে আবারও ডায়োসিস বিশপ চোগোর সাথে দেখা করল। চোগো তার হাতে থাকা প্রতিকৃতিটি বাড়িয়ে দিয়ে বলল, এই লোকটিকে খুঁজুন। আরেকটি মিশন সম্প্রতি কি হচ্ছে? অ্যালগার মনে মনে বিড়বিড় করল যখন সে কাগজটি খুলল। যখন সে প্রতিকৃতির বিষয়বস্তু দেখল, সে প্রায় তার হাসি নিয়ন্ত্রণ করতে পারল না। প্রতিকৃতিতে থাকা ব্যক্তিটি পুরুষ না মহিলা বা কেমন দেখতে ছিল তা বলা অসম্ভব ছিল। সে কিভাবে তাদের খুঁজে পেত? এক মুহূর্তের মধ্যে সে কিছু একটা ভাবল এবং তার মেজাজের পরিবর্তন লুকানোর চেষ্টা করল না। বরং সে ইচ্ছাকৃতভাবে হঠাৎ করে বলল, ইনি কে? প্রতিকৃতিতে অস্বাভাবিকভাবে ঝাপসা এবং রহস্যময় একজন ব্যক্তিকে চিত্রিত করা হয়েছিল, যার কোনো বৈশিষ্ট্য ছিল না যা অনুসন্ধানে সাহায্য করতে পারত। গতকাল এমন কোনো মিশন ছিল না। আজ সকালে এই ব্যক্তিকে অনুসরণ করার হঠাৎ দাবি। গতকাল রাতে কি ঘটেছিল? কালভেটুয়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তা ঘটলে চার্চ এবং সামরিক বাহিনী অবশ্যই তার অবশেষ খুঁজবে। সাইমিম দ্বীপ হল সূত্র। এই ব্যক্তি তাদের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি নিয়ে গেছে। এই ব্যক্তিটি কে? অ্যালগারের বুক ধরফড় করে উঠল এবং সে প্রায় চোগোর চোখের দিকে তাকানোর সাহস করল না। চোগো মাথা নেড়ে বলল। সে বলল, একজন নোংরা, ঘৃণ্য চোর। সে ইন্টিস বা ফেওশাকের হতে পারে এবং সে চার্চ অব দ্য ইটার্নাল ব্লেজিং সান বা চার্চ অব দ্য গড অফ কম্ব্যাটের অন্তর্গত হতে পারে। ইন্টিস বা ফেওশাক থেকে, অথবা চার্চ অব দ্য ইটার্নাল ব্লেজিং সান বা চার্চ অব দ্য গড অফ কম্ব্যাট থেকে একজন। এমন অনুমান এবং উপসংহার কেন? হিজ এমিনেন্স জাহন কটম্যান ঘটনাস্থলে খুব কম তথ্য পেয়েছিলেন এবং লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারেননি। এই ক্ষেত্রে এই ব্যক্তিটি ইন্টিস বা ফেওশাক থেকে এসেছে বলে ধরে নেওয়া সম্ভব, কারণ প্রতিরোধ এবং কালভেটুয়ার প্রধান সমর্থকরা এই দুটি দেশ থেকে এসেছেন। হে, বিশ্বাস করার কারণ আছে যে তারা হয়তো আগেই জানত কালভেটুয়া কোথায় লুকিয়েছিল। এটা আমার আগের তত্ত্বের সাথে মিলে যায়। অবশ্যই অন্য কিছুও হতে পারে। অ্যালগার তার আবেগ নিয়ন্ত্রণ করল এবং জিজ্ঞাসা করল সে কি করেছে। জর্জ গম্ভীর স্বরে নির্দেশ দিল, আপনাকে জানতে হবে না। সে বলল, কেবল বায়ামের ইন্টিস বা ফেওশাকের লোকদের কাছ থেকে কোনো অস্বাভাবিকতার দিকে মনোযোগ দিন। জর্জ বলল, হ্যাঁ, যেসব স্থানীয় মানুষ বিয়ন্ডার হয়েছে তাদেরও অন্তর্ভুক্ত করুন। সে আরও বলল,
যারা আগে ক্যাথেড্রালের সামনের দরজায় বিজ্ঞপ্তি পোস্ট করেছিল তাদেরও খুঁজুন। সে বলল, তারা হয়তো কিছু জানে এবং তারা দ্রুত আপনাকে আরও তথ্য দিতে পারবে। এটি সত্যিই একটি দিক। এটি আমাকে বলার সমতুল্য যে এই ব্যক্তির সাথে নোটিশ এবং কালভেটুয়ার ধ্বংসের সম্পর্ক আছে। আমি ভাবছি কালভেটুয়ার বিয়ন্ডের বৈশিষ্ট্য কার হাতে পড়েছে। কার ঠিক দ্য ওয়ার্ল্ড বায়ামে আছে। সে এখানে আসার পরপরই কালভেটুয়ার কিছু একটা হয়েছে। এটি কি মিস্টার ফুলের উদ্দেশ্য হতে পারে? এটি কি তাকে শীল অপসারণ এবং তার শক্তি ফিরে পাওয়ার প্রক্রিয়ায় সাহায্য করবে? অ্যালগারের ছাত্রদ্বয় সংকুচিত হল যখন সে কিছুক্ষণ আগের তার অনুমান স্মরণ করল। যখন ক্লাইন মোরেত্তি ঘুম থেকে উঠল, সে গতরাতে অনেক কিছু পেয়েছিল। সে খুব উৎফুল্ল এবং ভালো মেজাজে ছিল। সে আজ নিজেকে একটা ট্রিট দেওয়ার সিদ্ধান্ত নিল এবং নিশ্চিত করল যে তার 3টি খাবারই হবে চমৎকার এবং সুস্বাদু। সে দরজা ঠেলে বসার ঘরে ঢুকতেই দেখল ড্যানিটজ বিছানা থেকে উঠেছে, তার হাতের ব্যান্ডেজ এবং স্প্লিন্ট খুলছে। ক্লাইন মোরেত্তি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। সে কি এত দ্রুত সুস্থ হয়ে উঠল? ব্ল্যাজিং ড্যানিটজ জার্মান স্প্যারোর দিকে তাকিয়ে হাসল এবং বলল, আমার সুস্থ হওয়ার ক্ষমতা খুব একটা খারাপ নয়। সে বলল, আমার সিকোয়েন্স নয় হল হান্টার। সে বলল, আমার শরীরের বিভিন্ন দিকে স্পষ্ট উন্নতি হয়েছে যা আমাকে সাধারণ মানুষের চেয়ে উপরে নিয়ে গেছে। সে বলল, লড়াইয়ের ক্ষেত্রে আমি দারুণ উন্নতি লাভ করেছি। সে আরও বলল, তাছাড়া আমি ইতিমধ্যেই সিকোয়েন্স 7-এ আছি। সিকোয়েন্স 9 হান্টার। আমি একজনকে মেরেছি এবং আমি জানি সংশ্লিষ্ট সিকোয়েন্স 6-এর নাম কনস্পাইরার। ক্লাইন মোরেত্তি হঠাৎ তার প্রথম শত্রুটির কথা মনে করল যখন সে প্রথম ব্যাকল্যান্ডে এসেছিল। এটা তাকে একটি ঘূর্ণিঝড়ে টেনে নিয়েছিল যা থেকে সে প্রায় বেরিয়ে আসতে পারেনি। ক্লাইন মোরেত্তি প্রসঙ্গক্রমে জিজ্ঞাসা করল, সিকোয়েন্স 8 প্রভোকার। সে দীর্ঘকাল ধরে ড্যানিটজের বিয়ন্ডার পথ অনুমান করেছিল তার আগুনের ব্যবহারে দক্ষতার কারণে। এটি ছিল রেড প্রিস্ট পথ, যাকে রোসেল একজন সত্যিকারের মানুষ বলেছিলেন। সিকোয়েন্স 7কে পাইরোম্যানিয়াক বলা হতো, যা প্রাচীনকালে ফায়ার মেজ নামেও পরিচিত ছিল। ড্যানিটজ 1 সেকেন্ডের জন্য জমে গেল, ভাবল জার্মান স্প্যারো তাকে সন্দেহ করছে। সে অবচেতনভাবে তার কণ্ঠস্বর উঁচু করল। সে বলল, আপনি কি মনে করেন আমি প্রভোগ করতে ভালো নই? সে আরও বলল, না, আমি এই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ। ড্যানিটজ স্প্লিন্ট আর ব্যান্ডেজগুলো আবর্জনার ঝুড়িতে ফেলে দিল। সে বাম হাতটা নাড়িয়ে বলল, সাধারণত একজন জলদস্যুর উস্কানি মানেই হল অপমান করা, কিন্তু আমি আলাদা। আমি নির্দিষ্ট করে অপমান করি। এটার জন্য প্রচুর তথ্য, গুজব আর যাকে উস্কাতে চাও তাকে বুঝতে হয়। তবেই তুমি তাকে পাগল করে দিতে পারবে। একটা বাক্যেই তার মাথা গরম হয়ে যাবে। সে 1 সেকেন্ড থামল, তারপর বলল, স্টিলের ব্যাপারেই ধরো। তুমি ওকে গালাগাল করতে পারো, কুকুরের বিষ্ঠা বলতে পারো, বা ওর বাবা মা আর ক্যাপ্টেনকে গালাগাল করতে পারো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তবে তুমি যদি একটা কাজ করে তার সাথে একটা লাইন যোগ করো, তাহলে ও নিশ্চিত লাল দেখতে পাওয়া ষাঁড়ে পরিণত হবে। এই বলে ড্যানিটজ কোমরে হাত রাখল, নিজের যৌনাঙ্গ ধরে নিচু ঘৃণ্যস্বরে চিৎকার করে বলল, কুত্তি, আমার ওকে মারতে ইচ্ছে করছে। ও সত্যিই একজন উস্কানিদাতা। হ্যাঁ, স্টিল মাভেটির এই ধরনের প্রবণতা আর শখ আছে। ছিহক্লাইন অজান্তেই শক্ত করে ধরা মুঠি আলগা করল। ড্যানিটজ হাত ছড়িয়ে উপসংহারে বলল, এটাকে বলে পেশাদারি উস্কানি। আমি যদি কোনো জন্তু, দানব বা এমন কারো সাথে দেখা করি যার সাথে যোগাযোগ করা যায় না কারণ সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, আমি তখন তাদের অপছন্দের একটা অনুভূতি নিজে থেকে তৈরি করতে পারি। এটা একটা বিয়ন্ডার ক্ষমতা। এই ধরনের বিয়ন্ডার ক্ষমতার অধিকারী ব্যক্তিরা হয় মার খেতে দারুণ, নয়তো পালাতে দারুণ হয়। স্পষ্টতই তুমি পরের দলের ক্লাইন মনে মনে গালি দিল। নিজের আহত বাম হাত নিয়ে চিন্তিত না হয়ে ড্যানিটজ ভালো মেজাজে বলল, আসলে আমি ফাঁদ পাততে খুব ভালো। দুঃখের বিষয় হল, স্টিল মাভেটিকে স্বীকার করার সময় তুমি আমার পরিকল্পনায় রাজি হওনি। ক্লাইন তার ঠোঁটের টান আটকাতে পারল। সে শান্তভাবে জবাব দিল, তোমার কাছে এখনও একটা সুযোগ আছে। ড্যানিটজ কৌতূহলবশত জিজ্ঞেস করল, কিসের সুযোগ? ক্লাইন হাসল। সে বলল, স্টিলের মতো বিয়ান্ডারদের জন্য ফাঁদ পাতার সুযোগ। আমি তোমাকে একে একে তাদের সাথে পরিচয় করিয়ে দেব। ড্যানিটজ মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলল। সে খুব ভালো করেই জানত যে বন্দুক, প্রজেক্টাইল, আগুন বা পানিকে ভয় পায় না এমন মানুষের বিরুদ্ধে ফাঁদ প্রায়ই অকার্যকর হয়। ড্যানিটজ একটা ফাঁপা হাসি দিল আর জানালা দিয়ে বাইরে তাকাল। আকাশ পরিষ্কার হয়ে গেছে, তার মানে কি কালভেতুয়া নামের সর্পটা মারা গেছে? ক্লাইন সত্য গোপন না করে সংক্ষিপ্ত জবাব দিল। ড্যানিটজ নিঃশ্বাস ফেলল, ইতস্তত করল, তারপর বলল, যাই হোক, এই শহরব্যাপী অভিযানের পর অল্প কিছু জলদস্যুই বায়ামে আসার সাহস করবে। এতে অবশ্যই অ্যাডমিরাল অফ ব্লাডও অন্তর্ভুক্ত।
ক্যাপ্টেনের সাথে তাকে শিকার করার তোমার পরিকল্পনা হয়তো শেষ করতে হবে। সোনিয়া সাগর এত বড় যে ইচ্ছে করে নিজেদের অবস্থান লুকিয়ে রাখা একটি নৌবহর খুঁজে বের করা খুব কঠিন। তাছাড়া তারা ফগ সাগর, বার্সার্ক সাগর, উত্তর সাগর আর পোলার সাগরেও চলে যেতে পারে। যদি সমুদ্রে একজন জলদস্যু অ্যাডমিরালকে হত্যা করা এত সহজ হতো, তাহলে চার্চ আর সেনাবাহিনী অনেক আগেই সেটা করত। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব গোল্ডেন ড্রিমে ফিরতে দাও। ড্যানি টজ মনে মনে বিড়বিড় করল, চিন্তা করো না, আমার একটা উপায় আছে, আর এটাই হবে তোমার কাজ। ক্লাইন পলক না ফেলে জিজ্ঞেস করল, তোমার ক্যাপ্টেনের মতামত কি? সে এর মধ্যেই ফোর্সের মাধ্যমে একটা রেডিও রিসিভার পেতে 12 পাউন্ড খরচ করেছিল, কিন্তু সে সমুদ্র দেবতার ব্যাপারে এতটাই ব্যস্ত ছিল যে এ নিয়ে মাথা ঘামাতে পারেনি। তাই সে ধূসর কুয়াশার ওপরের আবর্জনার স্তূপ থেকে সেটা বের করে বাস্তব জগতে আনেনি। এদিকে ক্লাইন মিস জাস্টিস এবং মিস্টার হ্যাংডম্যানের কাছ থেকে টাকা পেয়েছিল। তার সম্পত্তি বেড়ে 7085 পাউন্ড আর 5টি সোনার কয়েন হয়েছিল। এই স্তরের সম্পদ দিয়ে যেকোনো জায়গায় একটি বেশ বড় আর উৎপাদনশীল জমিদারি কেনা সম্ভব ছিল। যদি আমার প্রতিশোধ আর পৃথিবীতে ফিরে যাওয়ার উপায় খুঁজে পাওয়ার আশা না থাকত, তাহলে আমি এর মধ্যেই অবসর নিতে পারতাম। ক্লাইন তৃপ্তির সাথে ভাবল। ক্যাপ্টেনের মতামত ড্যানি টজ জোর করে হাসল আর বলল, যদিও ক্যাপ্টেন আর বাকিদের তাত্ত্বিকভাবে 500 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করা উচিত, যা শৌলফল রিচুয়াল চেষ্টা করার অনুমতি দেয়। তবে তুমি জানো যে সমুদ্রপথগুলো পুরোপুরি নিরাপদ নয়। জলদস্যুদের সেনাবাহিনী বা চার্চের হাতে ধরা পড়া এড়াতে সতর্ক থাকতে হয়। এজন্য তাদের প্রায় ঘুরপথে যেতে হয়। আমার মনে হয় আমরা শৌলফল রিচুয়াল করার আগে আরও একদিন অপেক্ষা করব। এতে শক্তি আর উপকরণের কোনো অপচয় হবে না। ক্লাইন কোনো ইতিবাচক উত্তর দিল না আর ওয়াশরুমের দিকে ঘুরে গেল। আজও সে বাইরে যাওয়ার পরিকল্পনা করল, অন্য একজন হিসেবে কাজ করার সুযোগ খুঁজতে। গেরম্যান স্প্যারোর পিঠ দেখে ড্যানি টজ নিঃশ্বাস ফেলল। আমাকে প্রথমে ক্যাপ্টেনের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে এবং তাকে রাজি করাতে হবে যেন সে আমাকে গোল্ডেন ড্রিমে ফিরে যেতে দেয়। তবেই আমি তোমার সামনে শৌলফল রিচুয়াল ব্যবহার করতে পারব। গেরম্যান স্প্যারো এমন একজন যে বাইরে যেতে পছন্দ করে। আমার কাছে অনেক সুযোগ আর জায়গা আছে। হে হে, আমাকে বলো না যে সে কেনাকাটা উপভোগ করে। ড্যানি টজ ঠোঁট কুঁচকে ভাবল। ওয়েবস ক্যাথিড্রাল ছেড়ে আলজার উইলসন সোজা রাল্ফ ট্রেডিং কোম্পানিতে গেল। সেখানে সে মালিককে দেখতে পেল, যিনি একটি সংবাদপত্র পড়ছিলেন। আলজার ভালো করেই জানত যে এই মাঝবয়সী ব্যক্তি, যিনি ফরমাল পোশাক, বোটাই এবং চশমা পরেছিলেন, তিনি একজন অভিজ্ঞ জলদস্যু ছিলেন। তিনি গোপনে প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করতেন এবং শ্রদ্ধার সাথে সি গড কালভেতুয়াকে পূজা করতেন। রাল্ফ সংবাদপত্র নামিয়ে রাখল। সে তার ডান পা বাম পায়ের ওপর রেখে আলস্যভরে হাসল আর বলল, কি ব্যাপার, আমাদের ভূত জাহাজের ক্যাপ্টেন? সে ছিল একজন অবৈধ সন্তান। তার বাবা ছিলেন লোয়েন ও ফেসাক রক্তের একজন অভিযাত্রী, আর মা ছিলেন স্থানীয়। সে জলদস্যু হয়ে অর্থ উপার্জন করেছিল, তারপর জলদস্যু ও কর্মকর্তাদের সাথে ব্যবসা করা একজন বণিক হয়ে উঠল। সে বিশাল যোগাযোগের একটি নেটওয়ার্ক স্থাপন করেছিল, যা তাকে গভর্নর জেনারেলের অফিস, সিটি কাউন্সিল এবং পুলিশ স্টেশনে সাহায্য প্রদান করত। রাল্ফের প্রশ্ন শুনে আলজার প্রায় ভুরু কুঁচকে ফেলল, কারণ লোকটির আচরণ আর সুর অস্বাভাবিক ছিল। এই অস্বাভাবিকতা এমন একটি অবস্থা যা আলজারের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। তার মতে সি গড কালভেতুয়ার পতনের পর সে নিশ্চিত ছিল যে রস্টেড আর্কিপেলাগোতে অবশ্যই খারাপ লক্ষণ দেখা যাবে। ধার্মিক বিশ্বাসীরা অবশ্যই বুঝতে পারবে যে কিছু একটা ভুল হয়েছে। তারা হয় আতঙ্কিত থাকবে বা হতাশ হয়ে পড়বে। তাহলে তারা কিভাবে এত স্বচ্ছন্দ আর স্বাভাবিক থাকতে পারে? আলজার সরাসরি কালভেতুয়ার কথা উল্লেখ করল না, বরং সে হেসে জিজ্ঞেস করল, কোভারো সম্প্রতি কোথায় ছিল তুমি জানো? কোভারো ছিল সেই জলদস্যু ক্যাপ্টেন যার কাছে স্যাঙ্গুইন ব্যারনের বিয়ন্ডার বৈশিষ্ট্য ছিল। বলা হতো যে সে একসময় ব্ল্যাক এম্পেররের একজন নাবিক ছিল এবং 5 সিসের রাজা নাস্টের পেরিফেরাল বাহিনীর অংশ ছিল। রাল্ফ কাঁধ ঝাঁকিয়ে বলল, কে জানে, তবে সে নিশ্চিতভাবে বায়ামে নেই। তা না হলে গত 2 দিনের অভিযানে সে ধরা পড়ত। আমি শুনেছি যে তার নৌকা দক্ষিণের দিকে গেছে। আলজারের আসলে এই বিষয়ে কোভারোর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর সে এটা কেবল কথা শুরু করার একটা উপায় হিসেবে ব্যবহার করছিল। অবশ্যই সে ভালো করেই জানত যে রস্টেড আর্কিপেলাগোর সমুদ্রের সুনামির ঢেউ এড়াতে কোভারো নিশ্চিতভাবে অনেক দূরে চলে গেছে এবং বায়ামে ফিরে আসতে তার কিছু সময় লাগবে। তবে আলজার খুব বেশি উদ্বিগ্ন ছিল না, কারণ সে এর মধ্যেই জানত যে মিস্টার মুনকে একটি গ্রহণযোগ্য ড্রাফট দেওয়া হয়েছে। যদি সে পরিপক্ক হওয়ার আগেই টাকাটা তুলে নেয়, তাহলে সে ডিসকাউন্ট সহ মূল্য পাবে এবং প্রচুর সুদ হারাবে। সে উদ্দেশ্যমূলকভাবে মাথা নাড়ল আর বলল, বুঝেছি, জানানোর জন্য ধন্যবাদ। এই মুহূর্তে আলজার যা ঘটেছে তা সম্পর্কে অজ্ঞাত থাকার ভান করল। সে জিজ্ঞেস করল, আমি শুনেছি যে অনেক জায়গায় সি গডের মূর্তিগুলো নিজে নিজেই ভেঙে গেছে।
সে নিজে এমন কোনো ঘটনা দেখেনি, তবে চার্চের সংরক্ষণাগারের তথ্যের ভিত্তিতে সে একটি যুক্তিসঙ্গত অনুমান করতে পারত। দক্ষিণ মহাদেশের অনেক উপনিবেশিক দ্বীপ আর দেশে কালভেতুয়ার মতো 1 বা 2 জন মিথ্যা দেবতাকে 7টি চার্চ শেষ করে দিয়েছে। তাদের মৃত্যুর পর কী ঘটেছিল তা এর মধ্যেই সংরক্ষণাগারে লিপিবদ্ধ ছিল। রাল্ফ শান্তভাবে মাথা নাড়ল। হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটেছিল, কিন্তু এটা কোনো খারাপ খবর নয়। তার মুখভঙ্গি উৎসাহে ভরে উঠল, কারণ ঈশ্বর আবার নতুন রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। ঈশ্বর আবার নতুন রূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। আলজারের চোখ তার ওপর স্থির ছিল। সে অনুভব করল যে এটা যুক্তিসঙ্গত কিন্তু অপ্রত্যাশিতও বটে। স্ট্রংস চার্চের প্রতিক্রিয়া দেখে সে নিশ্চিত ছিল যে কালভেতুয়া এর মধ্যেই মারা গেছে। তাহলে কোন সি গড এখন বিশ্বাসীদের জবাব দিচ্ছে? তার আগের বিচারের সাথে মিলিয়ে সে দ্রুত একটা সাহসী ধারণা নিয়ে এলো। এটা কি মিস্টার ফুলের কোনো প্রতীক? সি গড কালভেতুয়ার বিনাশকে ব্যবহার করে একটা নতুন পরিচয় তৈরি করেছে? সে কি সিলমোহরের মাধ্যমে তার ক্ষমতা প্রকাশ করে বাস্তব জগতে একটি পরিচয়কে সরাসরি প্রভাবিত করতে পারে? ওয়ার্ল্ডের বায়ামে আসার আসল কারণ কি এটাই? মিস্টার ফুল সত্যিই আড়ম্বরের সাথে কাজ করেন। আলজার গোপনে নিজের লালা গিলল এবং তার উত্তেজনা দমন করল। উইন্ড অফ অ্যাজুর ইনে ক্লাইন, যে তখনও চলে যায়নি, ক্যাপ্টেন অ্যাল্যান্ডের হাতে দেওয়া নগদ টাকার স্তূপ দেখল। অ্যাল্যান্ড বলল, এই নাও তোমার পুরস্কার, মোট 100 পাউন্ড। সে গেরম্যান স্প্যারো আর ড্যানিটজ প্রত্যেকে কত পেয়েছে তা উল্লেখ করল না, বরং মোট অঙ্কটা বলল। কিভাবে তারা পুরস্কার ভাগ করবে সেটা সে তাদের ওপর ছেড়ে দিল। সেনাবাহিনী সত্যিই উদার। ক্লাইন নীরবে ভাবল। সে নগদ টাকার মোটা স্তূপটা গ্রহণ করল, স্বতঃস্ফূর্তভাবে 2 5 পাউন্ডের নোট বের করে ড্যানিটজের দিকে ছুঁড়ে দিল। সে নিজের কবজি নামাল এবং অবশেষে নির্বিকারভাবে আরও 2 10 পাউন্ডের নোট বের করল। গেরম্যান স্প্যারো এখনও বেশ ন্যায়পরায়ণ, জাস্ট অ্যালান্ডের চেয়েও অনেক বেশি ন্যায়পরায়ণ। ড্যানিটজ আনন্দে অবাক হয়ে পুরস্কারটা রেখে দিল। গত কয়েকদিনে তার যে মানিব্যাগটা বেশ হালকা হয়ে গিয়েছিল সেটা অবশেষে ভরে উঠল। নতুন পোশাকে গেরম্যান স্প্যারোর দিকে তাকিয়ে অ্যালান্ড একটু ভেবেচিন্তে তার নৌকার আকারের টুপি হাতে নিয়ে জিজ্ঞেস করল, স্টর্মস চার্চের খবর থেকে জানা গেছে যে ক্যাথেড্রালের দরজায় নোটিশগুলো পোস্ট করা ব্যক্তি যে লেটিশিয়া আর সি গড কালভেতুয়ার সমস্যার কথা জানিয়েছিল সে ছিল ব্লেজিং ড্যানিটজ। এ ব্যাপারে তোমার কি মনে হয়? সে সরাসরি ড্যানিটজের চোখের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষা করল। ড্যানিটজ একটা ফাঁপা হাসি দিল। সে বলল, আমি ওকে চিনি না। ক্লাইন 2 সেকেন্ড নীরব রইল, তারপর বলল, একজন মৃত অভিযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করার সময় আমি লেটিশিয়া আর তার সঙ্গীদের সরাইখানায় দেখতে পাই। মাঝরাতে সাপ আমাদের জায়গায় ঢুকে পড়েছিল, কিন্তু তারা সহজেই সেটা সমাধান করে দিল। বায়ামে ফিরে আমি প্রতিরোধ আন্দোলন থেকে কিছু জিনিসপত্র কিনতে গেলাম এবং দেখলাম যে তারা তাদের পবিত্র তরবারি বের করে রেখেছে। তাছাড়া সেই ছোট ঘাঁটিটা 2 জন মিড সিকোয়েন্স বিয়ন্ডার পাহারা দিচ্ছিল। সেই পবিত্র তরবারির সাথে এক মুহূর্তের জন্য যোগাযোগ করতেই একটা উন্মাদ ইচ্ছা আমার শরীরে ঢুকে পড়ল, আর আমি প্রায় ঘটনাস্থলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তারা তখনও লেটিশিয়ার পেছনে ছিল। ক্লাইন যা বলল তা ছিল সত্যি। এটা সম্পূর্ণ সত্যি ছিল না, কিন্তু ঘোষণার বিষয়বস্তু অনুমান করার জন্য যথেষ্ট ছিল। যদি রাজ্যের সেনাবাহিনী এবং স্টর্মস চার্চ আরও তদন্তও করে, তারা কেবল এই সত্যটা বের করতে পারবে যে গেরম্যান স্প্যারো তার চেহারা পরিবর্তন করতে পারে। সাবধানে শোনার পর অ্যালান্ড দীর্ঘশ্বাস ফেলল এবং হাসল। ভবিষ্যতে যদি এমন কিছু হয়, তোমার মাঝরাতে নোটিশ পোস্ট করতে হবে না। তুমি সরাসরি আমার কাছে আসতে পারো। এতে তুমি আরও বড় পুরস্কার পাবে। সে উঠে দাঁড়াল, টুপি পরল এবং ড্যানিটজকে বলল, আমি শুনেছি যে ব্লেজিংয়ের মাথার দাম আবার বাড়তে চলেছে। ক্লাইন মোরেত্তি দীর্ঘশ্বাস নিল। তার বুক ধড়ফড় করছিল। সে হাত বাড়িয়ে দরজার ঠান্ডা নবটা ধরল। সে জানত যে এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। বাউন্টি অ্যালান্ড চলে যাওয়ার পর ড্যানিজের গালের মাংসপেশি কেঁপে উঠল। সে জোর করে হাসল, যেন সে ব্লেজিং ড্যানিজ নয় এবং কোনো কিছুর পরোয়া করে না। অ্যালান্ড চলে গেলে ড্যানিজ দ্রুত গেরম্যান স্প্যারোর দিকে ঘুরল। সে বলল, আমার মনে হয় আমাদের অন্য কোনো সরাইখানায় যাওয়া উচিত। না, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বায়াম ছেড়ে যাওয়া উচিত। যদি আমার 5000 পাউন্ডেরও বেশি বাউন্টি থাকে, তাহলে আমি কোথাও নিরাপদ থাকব না। আমার স্তরের জলদস্যু আর অভিযাত্রীরা রক্তের গন্ধ শুঁকে হাঙরের মতো আমার দিকে ছুটে আসবে। শিকার যা তারা শেষ করতে পারবে এবং নিজেদের প্রমাণও করতে পারবে, আর যার জন্য তারা উচ্চ বাউন্টি পাবে, সেগুলো সবসময় খুব জনপ্রিয় হয়। এগুলো কোনো গুপ্তধনের চেয়ে কম নয়। ড্যানিজ তার ভেতরের আরও অনেক চিৎকার দমন করল। ক্লাইন মোরেত্তি রাজিও হল না, আবার দ্বিমত পোষণ করল না। সে ধীরে ধীরে হাসল। তুমি কি ভয় পাচ্ছ যে তোমার বাউন্টি অনেক বেশি হবে? ড্যানিজ সজোরে মাথা নাড়ল। অবশেষে তার মনে হল যেন এই উন্মাদ গেরম্যান স্প্যারো অবশেষে কোনো বুদ্ধিমানের মতো কথা বলছে।
লুকানোর পাশাপাশি আরও কিছু সমাধান আছে, ক্লাইন মোরেত্তি বলল। সে কোট র্যাকের দিকে হেঁটে গেল। সেগুলো কি? ড্যানিজ অবচেতনভাবে জিজ্ঞেস করল। ক্লাইন মোরেত্তি তার অর্ধেক টপ হ্যাটটা খুলে তার মাথায় পড়ল। নিজের সিকোয়েন্স বাড়াও। তোমার শক্তি যেন বাউন্টির সাথে মিলে যায়। সে তার কোট পরল, দরজার হাতল ঘোরাল এবং স্যুট থেকে বেরিয়ে গেল। নিজেকে সিকোয়েন্স 6-এ উন্নীত করব, একজন কনস্পাইরার হব। ড্যানিজ 2 সেকেন্ডের জন্য থামল, তারপর ভ্রু কুঁচকে মুখ বিকৃত করল। যখন সে সিকোয়েন্স 9, হান্টার এবং সিকোয়েন্স 8 প্রভোকার পশনগুলো খেয়েছিল, তখন তার কাছে খুব একটা সমস্যা মনে হয়নি। আসলে সে কিংবদন্তি গুপ্তধন খুঁজে বের করার, মধ্য বা উচ্চ সিকোয়েন্সের ফর্মুলা এবং তাদের সংশ্লিষ্ট উপকরণগুলো সংগ্রহ করে একজন ডেমিগডে উন্নীত হওয়ার এবং তারপর সমুদ্রের নতুন রাজা হওয়ার আকাঙ্ক্ষা করতে শুরু করেছিল। তবে পাইরোম্যানিয়াক পশনটি তাকে যে তীব্র ব্যথা এবং অস্বস্তি এনে দিয়েছিল, তা তাকে ভয়ে এবং আশঙ্কায় ফেলে দিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার ক্যাপ্টেনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে ক্রমাগত তার প্রতিপক্ষকে উস্কানি দেওয়া সত্ত্বেও সে প্রায় নিয়ন্ত্রণ হারিয়েছিল। এতে ড্যানিজকে ভাবতে বাধ্য করল যে সে শুধু ধনী হয়ে ইন্টিসে একজন ধনী ব্যক্তি হিসেবে ফিরে গেলেই কি ভালো হবে না। সে সেখানে কয়েক মিনিট অস্থির হয়ে দাঁড়িয়ে থাকল। অবশেষে তার মনে একটা প্রশ্ন এল, এমনকি যদি আমি একটি পশন খেয়ে উন্নতি করতে চাই, তবে তা স্বল্প সময় করার মতো কিছু নয়। আমাকে এখনও ফর্মুলা খুঁজে বের করতে হবে এবং উপাদান সংগ্রহ করতে হবে। এটা সহজ কাজ হবে না এবং নতুন বাউন্টি কাল বা এমনকি আজই প্রকাশ হতে পারে। সুতরাং আমাকে অবশ্যই সরাইখানা পরিবর্তন করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব বায়ান ছেড়ে যেতে হবে। এলজার যখন রাল্ফ ট্রেডিং কোম্পানি থেকে বেরিয়ে এলো, সে ক্যাজুয়ালি কয়েকটি জায়গায় গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিল। যখন প্রায় দুপুর হয়ে এলো, সে চার্চ অফ স্টর্মস থেকে একটি নতুন রিপোর্ট পেল। সেন্ট ক্যাথিড্রালের দরজায় বিজ্ঞপ্তি পোস্ট করা ব্যক্তিটি যে ব্লেজিং ড্যানিজ, তা নিশ্চিত করা হয়েছে। তার গতিবিধির দিকে নজর রাখুন। ব্লেজিং ড্যানিজ এলজার হাতে কাগজটা ধরে চুপচাপ নামটা নিয়ে ভাবল। তার মুখের কোণে হাসি ফুটল এবং তার মনে আর কোনো সন্দেহ থাকল না। সহজেই এবং নিশ্চিতভাবে সে সমুদ্রে গিয়ে উপাদান সংগ্রহের জন্য আত্মবিশ্বাসী বোধ করল, কারণ তার এই অভিযান সমুদ্রে ঘটবে এবং মিস্টার ফুলের একটি নতুন পরিচয় আছে, সি গড। সকালের ব্লু প্ল্যানেট মিস করার পর ড্যানিজ বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা করল। গেরম্যান স্প্যারো বাইরে থাকার সময় সে সোলফল রিচুয়াল করার চেষ্টা করল। সে জ্ঞান ও প্রজ্ঞার দেবতার পবিত্র প্রতীকটি ভালোভাবে আঁকল। একটি খোলা বইয়ের ওপর একটি সর্বজ্ঞ চোখ উপযুক্ত বেদি স্থাপন করে। আধ্যাত্মিকতার দেয়ালের ভিতরে সে একটি মোমবাতি জ্বালাল এবং ল্যাভেন্ডার ও মিন্ট নির্যাস তুলে নিল। তারপর তা জ্বলন্ত শিখার উপর ফোঁটা ফোঁটা করে দিল। একটি সতেজ সুগন্ধ বাতাসে ভরে গেল এবং ড্যানিজ আরও কয়েকটি ভেষজ গুঁড়ো পোড়াল। এসব করার পর সে এক পা পিছিয়ে গেল এবং প্রাচীন হার্মিস ভাষায় বলল, আমি জ্ঞানের শক্তির জন্য প্রার্থনা করি। আমি যুক্তির শক্তির জন্য প্রার্থনা করি। আমি জ্ঞান দেবতার ভালোবাসাময় কৃপার জন্য প্রার্থনা করি। আমি প্রার্থনা করি যে আপনি আমাকে অ্যাডউইনা অ্যাডওয়ার্ডসের আত্মার সাথে যোগাযোগ করার অনুমতি দিন, সেই শিক্ষক যিনি জ্ঞানের অন্বেষণ করেন, স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীদের গবেষক, সমুদ্রের ভাইস অ্যাডমিরাল আইসবার্গ, যিনি লেনবের্গ থেকে এসেছেন। উস! মন্ত্রের প্রতিধ্বনির সাথে সাথে বেদির ভেতরের অংশ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। 3টি মোমবাতি ছাড়া বাকি পিতলের ছুরি, লবণের প্লেট, নির্যাসের বোতল এবং ফাউন্টেন পেন ও কাগজ সবই শূন্যে ভাসছিল। ড্যানিজ স্নায়ুচাপ নিয়ে অপেক্ষা করছিল, কি ঘটবে তা না জেনে। প্রায় 20 সেকেন্ড পর 3টি মোমবাতির শিখা দুলতে শুরু করল, মোমবাতিগুলোকে ফ্যাকাশে সবুজ রঙে রাঙিয়ে তুলল। ড্যানিজের শরীর হঠাৎ শক্ত হয়ে গেল। সে একটি ঠান্ডা শীতলতা অনুভব করল, যা তার শরীরে অপ্রতিরোধ্যভাবে প্রবেশ করছিল। সে দেখল তার পা অনিয়ন্ত্রিতভাবে নড়ছে এবং সে এক পা এগিয়ে গেল। সে দেখল তার বাঁ হাত উপরে উঠল এবং কালো ফাউন্টেন পেন ও এক টুকরো সাদা কাগজ ধরল। সে নিজেকে বাঁ হাতে পেন নিয়ে ঝুঁকে পড়তে দেখল, দ্রুত লিখছে। কিছু আছে কি? শব্দগুলো চমৎকার এবং শৈল্পিক ছিল, ড্যানিজের নিজস্ব শৈলী থেকে অনেকটাই আলাদা। ততক্ষণ ড্যানিজ বুঝতে পারল যে সে তার মাথা এবং গলা নিয়ন্ত্রণ করতে পারছে। ক্যাপ্টেন সি গড ক্যালভেটুয়া মারা গেছেন। সে তার কর্কশ কণ্ঠস্বর বের করল, যেন সে প্রবল ঠান্ডায় ভুগছে। বিস্তারিত। তার ডান হাত মসৃণভাবে লিখল। এই সুযোগটার জন্যই ড্যানিজ অপেক্ষা করছিল। সে তৎক্ষণাৎ ঘটে যাওয়া সবকিছু বর্ণনা করল। গেরম্যান স্প্যারোর সিমিম দ্বীপে যাওয়া কোনো এক অভিযাত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে, গেরম্যান স্প্যারোর উপর সি গডের অভিশাপের সম্ভাবনা এবং দরজা বন্ধ করার পর সে কিভাবে সহজেই সমস্যাটির সমাধান করেছিল, এমনকি উন্মাদটির প্রাচীন এলফ ধ্বংসাবশেষকে সি গডের ধ্বংসাবশেষ মনে করার ভুলও সে বলল। শেষের দিকে ড্যানিজ দ্রুত নিজের মতামত যোগ করল।
আমার বিশ্বাস অ্যাডমিরাল অব ব্লাড বেশ কিছু সময়ের জন্য ব্যায়ামে আসবে না। বেশিরভাগ বিখ্যাত জলদস্যুরাও আসবে না। এই ব্যাপারটা কেটে যেতে অন্তত 6 মাস লাগবে। ক্যাপ্টেন, গেরম্যান স্প্যারোর সাথে আপনার শিকারের পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে। আমি গোল্ডেন ড্রিমে ফিরতে চাই। তার বাঁ হাত কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল, তারপর লিখল, গেরম্যান স্প্যারোর সাথে অনুসরণ করতে থাকো এবং তার সাথে আমার যোগাযোগের মাধ্যম হও। ক্যাপ্টেন, আপনি তাকে সোলফল রিচুয়াল শেখাতে পারেন। ড্যানিজ কর্কশ স্বরে চিৎকার করল। তার বাঁ হাত লিখল, এটা কেবল 500 নটিক্যাল মাইলের মধ্যে করা যেতে পারে এবং যে ব্যক্তি রিচুয়ালটি করবে তার জন্য এটি বেশ ঝুঁকিপূর্ণ হবে। আর বিভিন্ন দ্বীপে আমাদের যোগাযোগের মাধ্যম আছে। এই জিনিসগুলো বাইরের কাউকে বলা যাবে না। সত্যিই গেরম্যান স্প্যারো তো কেবল একজন বাইরের লোক, কিন্তু ক্যাপ্টেন, আমি সত্যিই গোল্ডেন ড্রিমে ফিরতে চাই। ড্যানিজ তার মস্তিষ্কে চাপ দিল এবং বলল, হয়তো আমরা তাকে জাহাজে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারি। না, এটা হঠাৎ একটা বুদ্ধি এলো ড্যানিজের মাথায়। ক্যাপ্টেন, তার একজন মেসেঞ্জার আছে। একজন মেসেঞ্জার যে স্পিরিট ওয়ার্ল্ডের মধ্য দিয়ে যাতায়াত করে তার জন্য চিঠি পৌঁছে দেয়। এটা একটি অবাধ যোগাযোগের মাধ্যম হওয়া উচিত এবং এটি আরও ব্যক্তিগত ও নিরাপদ হওয়া উচিত। আমার আর যোগাযোগের ব্যক্তি হওয়ার দরকার নেই। ড্যানিজ অস্বাভাবিক আনন্দে ভাবল। তার বাঁ হাত কয়েক সেকেন্ডের জন্য শূন্যে ঝুলে থাকল, তারপর লিখল, যদি তাই হয় তাহলে কোনো সমস্যা নেই। নতুন বছরের ছুটি যেহেতু শেষ হতে চলেছে, তোমার জাহাজে ফিরে আসার এটাই উপযুক্ত সময়। ভাষায় তোমার কিছুটা দক্ষতা আছে বটে, তবে অন্যান্য ক্ষেত্রে তোমার এখনও বেশ কিছু সমস্যা আছে। তোমাকে আরও ক্লাস করতে হবে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে। ড্যানিজ মুখ খুলল, কিন্তু কোনো কথা বের হল না। সে হঠাৎ অনুভব করল যে গোল্ডেন ড্রিমে ফিরে যাওয়ার মতো কিছু নেই। সন্ধ্যায় ক্লাইন মোরেত্তি উইন্ড অফ অ্যাজুর ইনে ফিরে এল। সারাদিনের পরিশ্রমেও সে অভিনয়ের জন্য উপযুক্ত লক্ষ্য খুঁজে পায়নি। আগের অভিযানের কারণে অনেক জলদস্যু এবং অভিযাত্রী যারা ওয়ান্টেড ছিল তাদের গ্রেপ্তার করা হয়েছিল। বাকিরা সতর্কতার সাথে লুকিয়েছিল, বাইরে যাওয়ার সাহস করছিল না। বার, ক্যাসিনো বা পতিতালয় সব জায়গাতেই ব্যবসা মন্দা ছিল এবং বেশি খদ্দের ছিল না। তাহলে এই হল পরিস্থিতি। ড্যানিজ তার দিকে এগিয়ে এল। সে গলা পরিষ্কার করে ফাঁপা হাসি হাসল। সোলফল রিচুয়াল ব্যবহার করার এটা আমার প্রথমবার, আর আমার তেমন আত্মবিশ্বাস ছিল না। আমি আগেই একটা পরীক্ষা করেছিলাম আর হাসাহাসি করে বললাম, এটা সফল হয়েছে। আমি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে পেরেছি, আর সে মনে করে অদূর ভবিষ্যতে অ্যাডমিরাল অফ ব্লাডকে স্বীকার করার কোনো সুযোগ নেই। সে আমাকে গোল্ডেন ড্রিমে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। আর আমাদের যোগাযোগের ব্যাপারে তোমার কি একজন মেসেঞ্জার নেই? তুমি মেসেঞ্জার ব্যবহার করে ক্যাপ্টেনকে একটা চিঠি পাঠাতে পারো। আমার মেসেঞ্জারটা একজন বড়সড় ব্যক্তি দিয়েছিলেন, আর এটা আমার নিজের নয়। তাছাড়া মেসেঞ্জার কেবল মালিক এবং টোকেনধারীর মধ্যে বার্তা আদান প্রদান করতে পারে, অন্য কাউকে জড়িত করে না। হ্যাঁ, এটা একজন রিচুয়ালের হোস্ট এবং মালিকের মধ্যেও হতে পারে। এটা আমাকে মনে করিয়ে দেয় আমার নিজের একটি মেসেঞ্জার পাওয়ার একটি উপায় খুঁজে বের করতে হবে, নাহলে অনেক কিছু অসুবিধাজনক হবে এর সমাধানের জন্য। স্পষ্টতই মিস্টার আজিককে লিখতে হবে, যিনি এই বিষয়ে একজন বিশেষজ্ঞ। ক্লাইন মোরেত্তি শান্তভাবে একটি চেয়ার টেনে বসল। সে সামনের দিকে ঝুঁকে নিচু স্বরে বলল, তোমার ক্যাপ্টেনকে বলো অ্যাডমিরাল অফ ব্লাডকে খুঁজে বের করার একটা উপায় আমার আছে। ড্যানিজ অবাক হয়ে গেল। এমন উত্তর সে আশা করেনি। তারপর সে দেখল গেরম্যান স্প্যারোর মুখের কোণগুলো ধীরে ধীরে প্রসারিত হল। যখন সে পুনরাবৃত্তি করল, তোমার ক্যাপ্টেনকে বলো, ড্যানিজ কেঁপে উঠল। সে কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পেল না, জোর করে হাসল। আমাদের পরের ব্লু প্ল্যানেট পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটা আজ রাত 11টা থেকে মাঝরাতের মধ্যে। খুব ভালো। ক্লাইন মোরেত্তি হেসে প্রশংসা করল। কিন্তু ড্যানিজ মোটেও খুশি ছিল না। ক্লাইন মোরেত্তি ধীরে ধীরে উঠে দাঁড়াল, রাতের খাবারের জন্য খাওয়া একটি বিশেষ খাবারের কথা মনে করে, এবং সে শোবার ঘরের দিকে গেল। খাবারটির নাম ছিল তিয়াতিভা, এবং লোন ভাষায় এর অনুবাদ ছিল ফলের মধ্যে মাংস। বাবুর্চি একটি বিশাল স্থানীয় ফল তিয়ানা ব্যবহার করেছিল। তার শ্বাসগুলো বের করে শুধু একটি শক্ত খোসা রেখেছিল। তারপর তাতে ভেড়া ও মাছের কিমা, সামুদ্রিক লবণ এবং কয়েক ধরনের মশলা ভরেছিল এবং আগুনের উপর বারবার ভেজেছিল। মাংসটি সতেজ, সুগন্ধি এবং ফলের মিষ্টি ও সামান্য টক স্বাদের সাথে পুরোপুরি মিশে গিয়েছিল। পেছনের দরজা বন্ধ করে ক্লাইন মোরেত্তি প্রথমে মিস্টার আজিককে তার আগের দিক নির্দেশনার জন্য ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখল। তারপর সে আবার জিজ্ঞেস করল কিভাবে তার নিজের একটি মেসেঞ্জার পেতে পারে। চিঠিটি ভাঁজ করার পর সে তার তামার বাঁশি বের করল এবং মেসেঞ্জারকে ডাকল। মেসেঞ্জারটি থাকল না। চিঠিটি নেওয়া মাত্রই সে অদৃশ্য হয়ে গেল। ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ বিশ্রাম নিল, ধূসর কুয়াশার উপরের স্থানে প্রবেশ করার জন্য প্রস্তুত হল। সে দেখতে চাইল বিশ্বাসীদের প্রার্থনা তাকে কোনো দরকারি তথ্য দিতে পারে কিনা, যেমন সে আসলে কার ভূমিকা পালন করতে পারে।
ধূসর কুয়াশার ওপরে অতিকায় কোনো দানবের বাসস্থানের মতো এক প্রাসাদের ভেতর দ্য ফুলের চেয়ারে বসে ক্লাইন মোরেত্তি তার ডান হাতটা তুলল। সে দেখল আবর্জনার স্তূপ থেকে সি গড সেপ্টারটা উড়ে এসে তার হাতের তালুতে এসে পড়ল। ক্লাইন প্রথমে ভেবেছিল ফার্স্ট গ্রেড সিল্ড আর্টিফ্যাক্টের সমতুল্য এই বস্তুটাকে সে তার চেয়ারের পাশেই রেখে দেবে। সে চেয়েছিল এই সেমি গড বস্তুর প্রতি সম্মান দেখাতে, কিন্তু ভালোমতো ভেবে দেখার পর তার মনে হল সি গড সেপ্টার দ্য ফুল এর রহস্যময় এবং শক্তিশালী সত্তার ধারে কাছেও পৌঁছাতে পারবে না। যে দ্য ফুল ট্রু ক্রিয়েটর আর প্রিমিয়রডিয়াল ডিমন্সের সাথে লড়াই করতে পারে তার মর্যাদার সাথে কেবল একটি কার্ড অফ ব্লাসফেমি মানানসই। তাই সে অবলীলায় সি গড সেপ্টারটাকে আবার সেই আবর্জনার স্তূপেই ছুঁড়ে ফেলে দিল। সাদা হাড়ের তৈরি সেই লাঠিটার চারপাশে থাকা নীল আলোর বিন্দুগুলোর দিকে তাকাল ক্লাইন। সে মনে মনে চাইল বিন্দুগুলো যেন প্রাথমিক কিছু ভাগে ভাগ হয়ে যায়, ঠিক যেমনটা সে আশা করেছিল। নীল আলোর বিন্দুগুলো স্বয়ংক্রিয়ভাবে তার ইচ্ছা অনুযায়ী ভাগ হয়ে গেল। যেগুলো শুধু সি গডের প্রশংসা করছিল আর কোনো স্পষ্ট কারণ ছাড়া প্রার্থনা করছিল, সেগুলো নিচে নেমে গেল এবং দ্রুত মিলিয়ে গেল। আর যেগুলো পাপস্বীকার কিংবা আকুতির প্রার্থনা ছিল, সেগুলো ওপরের দিকে ভেসে উঠল এবং ক্লাইনের হাতের তালুর কাছাকাছি চলে এল। নিজের আধ্যাত্মিক অনুভবের ওপর ভরসা করে সে শেষেরগুলোর মধ্যে একটাতে আলতো করে টোকা দিল। মুহূর্তের মধ্যে সে দেখতে পেল বিশাল সব ঢেউ আছড়ে পড়ছে, আর কানে এলো বাতাসের হিংস্র শোঁসো শব্দ। গভীর নীল সমুদ্রে একটা মাছ ধরার নৌকা টলমল করছিল, যেন যে কোনো মুহূর্তেই ডুবে যাবে। নৌকার ওপর জেলেরা কেউ মাস্তুল জড়িয়ে ধরেছিল, কেউ বা দড়ি ধরে বাঁচার শেষ চেষ্টা করছিল। তাদের অনেকেই ভয়ে সি গড এর পবিত্র নাম জপ করছিল। সেটা যে একটি চলমান প্রার্থনা তা বুঝতে পেরে ক্লাইন দুধ সাদা রাজদণ্ডটা তুলল। রাজদণ্ডের ডগায় থাকা নীল রঙের রত্নগুলো একের পর এক আলোর আভা ছড়িয়ে দিল। তারপর সেই আলো মিলেমিশে একাকার হয়ে পুরো দৃশ্যটার উপর গিয়ে পড়ল। জেলেরা যখন সব আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই তারা অনুভব করল যে জাহাজটা স্থির হয়ে গেছে। তারা অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখল পাহাড়সম ঢেউগুলো শান্ত হয়ে গেছে। উন্মত্ত বাতাসও ধীর হয়ে এসেছে, যেন জারহার বিয়ারের মতোই শান্ত। আকাশের কালো মেঘগুলো সরে গেল এবং ঝড়ের পূর্ণরূপ পাওয়ার আগেই কোনো এক রহস্যময় শক্তি তাকে দূরে সরিয়ে দিল। জেলেরা দ্রুত তাদের ঘোরের অবস্থা থেকে ফিরে এল এবং বুঝে ফেলল কি হয়েছে। তারা চিৎকার করে বলল, সি গড সবাইকে রক্ষা করেছে, সি গড তার মহিমা দেখিয়েছে। ঠাস 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 সবাই ডেকের ওপর উপুর হয়ে শুয়ে পড়ল। তারা হাত ছড়িয়ে মুখ দিয়ে সি গড এর পবিত্র নাম উচ্চারণ করতে লাগল। তারা বলল, তোমাকে ধন্যবাদ, তোমার প্রশংসা করি। সমুদ্র ও আধ্যাত্মিক জগতের উপাসক, রোডস্টেড দ্বীপপুঞ্জের রক্ষক, সমুদ্রের নিচের প্রাণীদের শাসক, সুনামি আর ঝড়ের অধিপতি, মহান কালভেটুয়া। ধূসর কুয়াশার ওপরে বসে ক্লাইন একটু মন খারাপ করল। সে মনে মনে বলল, আমি তোমাদের বাঁচালাম, আর তোমরা ধন্যবাদ দিচ্ছ কালভেটুয়াকে? সেই সমুদ্রের সাপটা তো শুধু ইচ্ছে করে ঝড় তুলত, ঢেউ সৃষ্টি করত, আর তোমাদের ভয় দেখাত যাতে তোমরা বাধ্য হয়ে তাকে পূজা করো। ক্লাইন 2 সেকেন্ড চুপ করে থাকল, তারপর হঠাৎ করেই হেসে ফেলল। কালভেটুয়া তো আগেই মারা গেছে, আর বর্তমানের কালভেটুয়া তো আমারই আর একটা পরিচয়। অন্য পরিচয়কে মানুষ ধন্যবাদ দিচ্ছে বলে কেন আমি মন খারাপ করব? ফেচলেস হিসাবে অভিনয় করার সময় এটাই তো শেখার বিষয়। পুরোপুরি চরিত্রের ভেতর ডুবে যাওয়া, পাওয়া সব অনুভূতিকে নিজের বলে মনে করা, আবার একই সাথে এটা ভুলে না যাওয়া যে আমি আসলে কে। এটা করা বেশ কঠিন। মনোযোগ দিতে ভুল হলে মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে। আর একবার যদি কোনো বিয়ন্ডারের মানসিক অবস্থা অস্বাভাবিক হয়ে যায়, তবে তার নিয়ন্ত্রণ হারানোর সময় বেশি দেরি নেই। কিছুক্ষণ চিন্তা করার পর ক্লাইন একটা দীর্ঘশ্বাস ফেলল এবং মনে মনে হাসল। সি গডের অভিনয়টা আসলে বেশ ফলপ্রসূ। যদিও এই অভিনয় করার জন্য ধূসর কুয়াশার আড়ালে থাকার কারণে সরাসরি কোনো ফিডব্যাক পাওয়া যায় না, কিংবা ফেচলেস পশন হজমেও সাহায্য করে না, তবে এটা থেকে অভিজ্ঞতা আর শিক্ষা পাওয়া যায়। এটা আমাকে আরও কার্যকর আর নিরাপদ উপায়ে অভিনয় করতে সাহায্য করবে। নিজের চিন্তাভাবনা গুটিয়ে নিয়ে ক্লাইন তার আধ্যাত্মিক শক্তি অন্য একটা আলোর বিন্দুর দিকে প্রসারিত করল। এবার সেই আকুতিটা এলো একটা ব্রিজের নিচ থেকে। ছেঁড়া কাপড় পরা, শরীরে ঘা নিয়ে এক নারী এক কোণে পড়েছিল। সে সি গডের পবিত্র নাম জপ করছিল আর নিজের শেষ পাপস্বীকার করছিল। তার বর্ণনা শুনে মনে হল ক্লাইন যেন তার ছোট জীবনটা চোখের সামনে দেখতে পাচ্ছে। সে একজন নেটিভ নারী যার বাবা মা সি গডে বিশ্বাসী ছিল। সেই সূত্রেই সে সি গডের প্রতি বিশ্বাসটা পেয়েছিল। প্রথম 10 বছর তার বাবা খনিতে কাজ করত, রাস্তা ঠিক করত আর রেললাইন পাতত। তার মা অস্থায়ী কাজ করত, যেমন সেলাই করা, কাপড় ধোয়া, ডকে সাহায্য করা আর মাঝে মাঝে রাস্তায় দেহ ব্যবসা করা। এভাবে টেনেটুনে চলত তাদের সংসার। 2 বছর আগে এক বড় পরিবর্তন এল। রাস্তা মেরামতের দুর্ঘটনায় তার বাবা মারা গেল, আর রোডস্টেড রেলরোড কোম্পানি সামান্য কিছু ক্ষতিপূরণ দিল। এটাই তাদের জীবনকে অতল গহ্বরে ঠেলে দিল।
এরপর মেয়েটিকে তার মা রেড থিয়েটারে বিক্রি করে দিল আর সে বৈধ পতিতাবৃত্তিতে নেমে পড়ল। যদিও সম্রাট রুসেল অনেক আগেই কন্ডোম আবিষ্কার করেছিলেন, কিন্তু অনেক জলদস্যু আর অভিযাত্রী ক্ষণিকের সুখের জন্য তা ব্যবহার করতে চাইত না। রেড থিয়েটারও কন্ডোমের ব্যবহার নিশ্চিত করত না, তাই মেয়েটির বাধা কোনো কাজেই আসেনি। তাকে শেষ পর্যন্ত হার মানতে হল এবং একসময় কোনো এক রোগে আক্রান্ত হল। রেড থিয়েটারের ম্যানেজার তাকে অল্প কিছু চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যখন দেখল সে সুস্থ হচ্ছে না তখন তাকে বের করে দিল, কারণ পরবর্তী চিকিৎসার খরচ নতুন একটা মেয়ে কেনার খরচের চেয়ে বেশি ছিল। অসুস্থ মেয়েটি নতুন কোনো কাজ খুঁজে পেল না, এমনকি ঘর ভাড়া দেওয়ার মতো টাকাও তার কাছে ছিল না। তার মা আর ছোট ভাই বোনেরা অনেক আগেই হারিয়ে গেছে, হয়তো মারা গেছে অথবা তাদের দাস হিসেবে তুলে নিয়ে গেছে। মেয়েটি ভবঘুরে হয়ে ব্রিজের নিচে আশ্রয় নিল। দাতব্য সংস্থাগুলো যে খাবার আর ওষুধ দিত তাতে সে কিছুদিন কোনো মতে বেঁচেছিল, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। তার রোগ বেড়েই চলল, শরীর দুর্বল হতে লাগল। খুব দ্রুতই সে জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেল। সেই মুহূর্তে তার মনে পড়ল সেই দিনগুলোর কথা যখন সে সবচেয়ে ভালো খেত আর পড়ত। সে মনে করল জলদস্যু আর অভিযাত্রীদের কথা। সে ফিসফিস করে সি গডের কাছে প্রার্থনা করল, আমি মানুষের মতো বাঁচতে চাই। ক্লাইন আবার তার রাজদণ্ড তুলল, কিন্তু সে বুঝল যে এই সিল্ড আর্টিফ্যাক্টের রোগ সারানোর কোনো ক্ষমতা নেই। সে ভাবল দ্য ওয়ার্ল্ডের মাধ্যমে এমলিন হোয়াইটের কাছ থেকে কিছু ওষুধ কিনবে, কিন্তু সে দেখল প্রার্থনাটা দুপুরবেলা হয়ে গেছে। মেয়েটি ব্রিজের নিচে কাদা আর ময়লার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তার শরীর জুড়ে তখন প্রচণ্ড যন্ত্রণা আর তীব্র ক্ষুধা। ক্লাইন কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর প্রার্থনার দৃশ্যটার কোণ পরিবর্তন করে ব্রিজের অবস্থানটা দেখে নিল। আশপাশের রাস্তার বৈশিষ্ট্য আর চারপাশের এলাকাটা মনে রাখার পর ক্লাইন চেয়ারে হেলান দিয়ে বসল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে কৃত্রিম হাসি দিয়ে বলল, কি সাধারণ একটা ইচ্ছা। অভিনয়ের খুব বেশি সুযোগ আর পাওয়া গেল না। আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাকে মানুষের মতো কবর দিতে। সে তার মনোযোগ সরিয়ে নিল এবং অন্য আলোর বিন্দুগুলো খুঁজতে লাগল, কিন্তু কাউকে আর পেল না। এই প্রক্রিয়ার মাঝে ক্লাইন লক্ষ্য করল কালাট, এডমন্টন আর রেসিস্ট্যান্সের অন্য সদস্যরা একটা আচার পালন করছে। তারা বেদিতে অনেকগুলো জিনিস রেখে সি গডের কাছে প্রার্থনা করছে যেন সে সেগুলোতে শক্তি প্রদান করে। ওহ, এভাবেই তারা ব্যবসার জন্য বিয়ন্ডার আইটেমগুলো পায়। সেমি গডের স্তরে থাকা সত্যিই অন্যরকম। তাছাড়া তারা তাৎক্ষণিক কোনো সাড়া না পাওয়ার ব্যাপারে অভ্যস্ত। মনে হচ্ছে তারা সারা রাত বেদিতে জিনিসগুলো ফেলে রাখার পরিকল্পনা করেছে। সম্ভবত সেই সমুদ্রের সাপ কালভেটুয়াও সবসময় সাড়া দিত না। সেটা তার মেজাজের ওপর নির্ভর করত, অথবা সে ঘুমিয়ে থাকত, নয়তো সে কেবল সহজাতভাবেই সাড়া দিতে পারত। ব্যাচে ব্যাচে বিয়ন্ডার আইটেম তৈরি করার ক্ষমতা তার ছিল না। ক্লাইন সি গড সেপ্টারটা হাতে নিল। নীল রত্নগুলো আবার জ্বলে উঠল। অসীম আধ্যাত্মিক শক্তি জাদুকরীভাবে একত্রিত হল এবং অলৌকিক অনুভূতির সাথে প্রার্থনার দৃশ্যে ঝাঁপিয়ে পড়ল। সেগুলো বিভিন্ন জিনিসের সাথে মিশে গেল। কিছু হল ইলেকট্রিক শক চার্ম, কিছু মানুষকে মাছের মতো সমুদ্রে সাঁতার কাটতে সাহায্য করল, আবার কিছু ঝড় বয়ে দেওয়ার মতো। 3 মাসের মধ্যে তাদের আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে কমে শূন্য হয়ে যাবে। ক্লাইন চোখ আধা বন্ধ করে জিনিসগুলোর পরিবর্তন অনুভব করল। যদিও সে কেবল 2 বার সাড়া দিয়েছে, তবুও সি গড সেপ্টার ব্যবহার করা সত্ত্বেও সে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। প্রথমবার সে জোর করে ঝড় থামিয়ে ঢেউ শান্ত করেছিল, আর দ্বিতীয়বার সে ডজনখানেক জিনিসকে শক্তি প্রদান করেছিল। সবই সেমি গডের পর্যায়ের কাজ, তাই এটা তার আধ্যাত্মিক শক্তির ওপর বেশ চাপ ফেলেছিল। এমনকি আমি ঘন ঘন সি গড সেপ্টার ব্যবহার করলেও খুব বেশি সময় টিকতে পারব না। অন্যদিকে এর নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া আমার ওপর কোনো বোঝা হবে না। আমি মাঝে মাঝে এটা ব্যবহারের চেষ্টা করতে পারি। হ্যাঁ, রেসিস্ট্যান্সের ব্যাপারটা আমাকে মনে করিয়ে দিল। আমি নিজেও প্রার্থনা করতে পারি আর কিছু চার্ম তৈরি করতে পারি, বিশেষ করে পানির নিচে কাজ করার জন্য। এভাবে আমি সমুদ্রের লড়াইও তেমনটা সীমাবদ্ধ থাকব না। ওহ ঠিক, আমি এখনও জানি না কিভাবে বজ্রপাতের চার্ম তৈরি করতে হয়। আমাকে এর রহস্যময় তথ্য খুঁজে বের করতে হবে, তাহলেই আমি আকাশপথে এগিয়ে থাকা শত্রুদের মোকাবেলা করতে পারব। ক্লাইন মনে মনে কয়েকটা কথা বিড়বিড় করল, আর সি গড সেপ্টারটা আবর্জনার স্তূপে ফেলে দিয়ে দ্রুত বাস্তব পৃথিবীতে ফিরে এল। ইস্ট চেস্টার কাউন্টি, এক বিশাল মনোরম গ্রামাঞ্চলের এক ম্যানসনের পাশের দরজায়। অড্রে হল পরনে ফিটিং কালো রাইডিং স্যুট, আর ভেতরটায় একটা সাধারণ ব্লাউজ। সে কোনো জড়তা ছাড়াই বাদামি লাল রঙের এক ঘোড়ার পিঠে দক্ষভাবে বসেছিল। তার কালো চামড়ার বুটগুলো রেকাবের ভেতর ছিল। সে সুশীর দিকে তাকিয়ে হাসল, যার পিঠে একটা চামড়ার ব্যাগ ঝোলানো ছিল। অড্রে বলল, আমি বনের প্রান্তে তোমার জন্য অপেক্ষা করব। এই বলে সে হাতে চাবুক নিয়ে বাদামি লাল ঘোড়াটাকে খোলা মাঠের ওপর দিয়ে দৌড়াতে দিল। চমৎকার অথচ বিষণ্ণ পারিবারিক দুর্গের চেয়ে অড্রে এই সুন্দর ম্যানসন আর গ্রামের দৃশ্যই বেশি পছন্দ করত। একটি সুন্দর ঘোড়ার পর আরেকটি ঘোড়া বেরিয়ে এলো। আরোহীরা ছিল চাকর আর পরিচারিকারা,
যাদের একমাত্র কাজ ছিল অড্রে হলকে রক্ষা করা। সুসিও আনন্দের সাথে দৌড়াচ্ছিল, এমন অনুভূতি সে ব্যাকল্যান্ডে কখনো পায়নি। তাছাড়া আজ অড্রে আর সুসির একটা ছোট অভিযান আছে। সেটা হলো বনের ভেতরে একটা প্রাচীন টাওয়ার খুঁজে দেখা, যেটা অনেক আগেই ভেঙে পড়েছিল। ওখানকার মূল্যবান জিনিসগুলো অনেক আগেই সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু সেখানে কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। একজন অনভিজ্ঞ মানুষের বিভিন্ন ক্ষমতা চর্চা করার জন্য ওটা একদম উপযুক্ত জায়গা। একটাই সমস্যা, আর 2 ঘন্টা পরেই অন্ধকার হয়ে যাবে। হাতে হয়তো খুব বেশি সময় নেই। ইস্ট চেস্টার কাউন্টিতে জানুয়ারি মাসটা খুব ঠান্ডা ছিল, প্রায়ই বরফ জমে থাকত। গাছের পাতা আর ডালপালা সব শুকিয়ে গিয়েছিল। পশুরা সব লুকিয়ে থাকায় চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। অড্রে হল তার পরিচারক, আর দাসীদের নিয়ে সেই পুরনো টাওয়ারটার চারপাশে কয়েকবার ঘুরল। সাথে ছিল তার কুকুর সুসি, কিন্তু তারা কিছুই খুঁজে পেল না। সেখানে শুধু ধূসর রঙের ইটের স্তূপ আর পচা কাঠ পড়েছিল। দেওয়ালের ফাটলে আগাছা আর ছোট ছোট পোকামাকড়ের মৃতদেহ ছাড়া আর কিছুই ছিল না। অড্রে ভেবেছিল দেওয়ালে হয়তো কোনো পুরনো ছবি খুঁজে পাবে। সেটা থেকে হয়তো প্রাচীন টাওয়ারটার ইতিহাস জানা যেত, কিংবা কোনো বন্য পশুর সামনে তার ব্যান্ডার ক্ষমতাগুলো ঝালিয়ে নিতে পারত। কিন্তু শেষ পর্যন্ত তাকে হতাশ হতে হল। সে তার চাবুকটা হাতে নিয়ে ঘোড়ার দিকে এগিয়ে গেল। তার মনটা মানতে চাইছিল না। অর্ধেক পথ ফেরার পর সে পরিচারকদের জিজ্ঞেস করল, আশেপাশে কি কোনো দানবের গল্প প্রচলিত আছে? সাথে থাকা পরিচারকদের মধ্যে অর্ধেক এসেছিল ব্যাকল্যান্ড থেকে, বাকিরা এই অঞ্চলেরই মানুষ ছিল। অড্রে মূলত স্থানীয় পরিচারক দলের কাছেই জানতে চাইল। এই এলাকা বেছে নেওয়ার কারণ ছিল প্রাচীনকালে এখানে ড্রাগন উপাসনার চল ছিল। একজন তরুণ পরিচারক তার সুন্দরী মালকিনের দিকে আড়চোখে তাকাল। সে সাহস করে সামনে এগিয়ে এসে মাথা নিচু করে বলল, এই বনের ভেতরে অনেক ভয়ঙ্কর বন্য পশু আছে। প্রতি বছর অনেক শিকারী এখানে মারা যায়, কিন্তু কেউ কোনোদিন দানব দেখেনি। তবে এখানে একটা পুরনো লোকগীতি খুব জনপ্রিয়। সেই গানটা গেয়ে শোনাল। তার সারমর্ম ছিল এরকম: দানবরা তোমার স্বপ্নে থাকে, ড্রাগনরা থাকে তোমার স্বপ্নে। আকাশে ভাসা সেই বিশাল রাজপ্রাসাদও আসলে তোমার স্বপ্নেই আছে। সেখানে তোমার সবকিছু আছে, যতক্ষণ না তুমি জেগে ওঠো। অড্রে হল কয়েক সেকেন্ড মন দিয়ে ভাবল। সে বুঝতে পারল এই পুরনো লোকগীতিটা একেবারেই অর্থহীন নয়। লিটল সান ড্রাগনদের সম্পর্কে তাকে যা বলেছিল তার সাথে এর মিল আছে। কল্পনার ড্রাগন আঙ্কেওয়েল্ড সত্যিই একটা ভাসমান শহরের কথা কল্পনা করেছিল। সেই শহরের নাম ছিল লিপসিড, বা অলৌকিক শহর। অড্রে ভাবল, ড্রাগনরা তো মনের গভীরের বিষয়। হয়তো লিপসিড সত্যিই মানুষের অবচেতন মনের গভীরে বা স্বপ্নে লুকিয়ে আছে। রুমে ফিরে সে সুসির ওদিকে তাকাল। তার একটু ভাব দেখানোর ইচ্ছে হল। অড্রে গম্ভীর হয়ে সুসিকে জিজ্ঞেস করল, সুসি, তোমার কি মনে হয় ওই গানটার মানে কি? আমার কেন জানি মনে হচ্ছে এর পেছনে গভীর কোনো রহস্য আছে। সুসি হাঁ করে তাকিয়ে রইল। সে কবিতার কি বুঝবে? সুসি কিছুক্ষণ ভেবে উত্তর দিল, অড্রে, আমি স্রেফ একটা কুকুর। ব্লু মাউন্টেন আইল্যান্ডের বনের ভেতরে কালাত একদমই ঘুমানোর সুযোগ পেল না। সে হুইলচেয়ারে বসে চারিদিকটা দেখছিল। প্রতিশোধ ছাড়া এখন তার বাঁচার একটা নতুন কারণ তৈরি হয়েছে। সে আবার বেদির সামনে গিয়ে প্রার্থনা করতে বসল। সে দেখল বেদিতে রাখা জিনিসগুলো কেমন যেন বদলে গেছে। একটা ছুরি থেকে রূপালী রঙের বিজলি বের হচ্ছে। একটা পাতা এমন সবুজ হয়ে গেছে যে সেদিকে তাকালে বুক ভরে শ্বাস নেওয়া সহজ হয়ে যাচ্ছে। ঈশ্বর তার ওপর করুণা করেছেন। কালাত মনে মনে বুঝল, সি গড সত্যিই বদলে গেছেন। সে তার সঙ্গীদের এই সুখবরটা জানানোর জন্য এগিয়ে গেল। রাত 11:15। ক্লাইন মোরেত্তি চেয়ারে বসে দানিতজকে দেখছিল। দানিতজ তখন একটা আত্মা নামানোর অনুষ্ঠান করছিল। ক্লাইন মনোযোগ দিয়ে সব খুঁটিনাটি দেখছিল। সে বুঝতে পারল এই কাজটা করতে স্পিরিট ওয়ার্ল্ডের সাহায্য দরকার হয়। হঠাৎ মোমবাতি ছাড়া বেদির ওপরের সব জিনিস শূন্যে ভাসতে শুরু করল। দানিতজ থরথর করে কাঁপতে লাগল। তার গলা দিয়ে ভাইস অ্যাডমিরাল আইসবার্গের নারী কণ্ঠস্বর বের হল। সে বলল, শুভরাত্রি। ক্লাইন বলল, আমার কাছে অ্যাডমিরাল অফ ব্লাডকে খুঁজে বের করার একটা উপায় আছে। দানিতজের শরীরে ভর করা অ্যাডমিনা অ্যাডওয়ার্ডস কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি? ক্লাইন সংক্ষেপে জানাল যে সে বেতার প্রযুক্তি ব্যবহার করে তাদের ধরতে পারবে। সে হোয়াইট শার্কের কাছ থেকে ফ্রিকোয়েন্সি আর পাসকোড জোগাড় করেছে। অ্যাডমিনা অবাক হয়ে বলল, তুমি এসব বেতার প্রযুক্তি সম্পর্কেও জানো? ক্লাইন একটু হেসে বলল, সামান্য। ক্লাইন মনে মনে ভাবল, আমি সি গড হিসেবে সমুদ্রের প্রাণীদের দিয়েও তাকে খুঁজতে পারি। অ্যাডউইনা রাজি হল। অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্লাইন একটা বড়সড় মেশিন বের করল। দানিতজ অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? ক্লাইন শান্ত গলায় বলল, রেডিও ট্রান্সিভার। সে দানিতজের দিকে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা ছুড়ে দিয়ে ঘুমাতে চলে গেল।
দানিতজও অনেকক্ষণ পড়াশোনা করে মেশিনটা চালানো শিখল। সে চেয়ারে হেলান দিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা খটখট শব্দে তার ঘুম ভেঙে গেল। সে দেখল অন্ধকার ঘরে রেডিও মেশিনটা নিজে নিজেই চলছে। চাঁদের আলোয় সেখান থেকে মায়াবী সাদা কাগজ বেরিয়ে আসছে। দানিতজ ভয় পেয়ে গেল। তার মনে হল জলদস্যুদের শোনা কোনো ভুতুড়ে গল্প সত্যি হয়ে সামনে এসেছে। সে কাঁপতে কাঁপতে মেশিনের কাছে গেল। সেখানে প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। সেখানে লেখা ছিল, হ্যালো, আমি খুব পরিচিত কিন্তু অদ্ভুত একটা অস্তিত্ব টের পাচ্ছি। দানিতজ ঘাবড়ে গিয়ে উত্তর দিল, হ্যালো, আপনি কে? আবার শব্দ হল। একটা নতুন কাগজ বের হয়ে এলো। সেখানে লেখা ছিল, আমার নাম অ্যারোডেস। বিনিময়ে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্ন? এই অদ্ভুত রেডিও ট্রান্সফারটা বেশ মজার। তো ব্লেজিং দানিটজ তার গলা পরিষ্কার করল। সে বলল, তুমি প্রশ্ন করতে পারো, কিন্তু আমি উত্তর দেব কি না সেটা আমার ব্যাপার। দানিটজ মনে মনে বেশ গর্বিত বোধ করল। সে নিজেকে একজন সাবধানী অভিযাত্রী হিসেবে ভাবল যে শুধু কৌতূহলের জন্য মরতে রাজি নয়। কয়েক সেকেন্ড পর রেডিও ট্রান্সিভার থেকে আবার খটখট শব্দ হতে শুরু করল। সেখান থেকে একটা কাল্পনিক সাদা কাগজ বেরিয়ে এলো, যাতে লাল কালিতে লেখা ছিল, তোমার কি তোমার ক্যাপ্টেনের ওপর কোনো গোপন দুর্বলতা আছে? না, এসব কি আজেবাজে কথা। কে বলেছে তোমাকে? দানিটজের মুখ মুহূর্তেই লাল হয়ে গেল। এত বছর ধরে নিজের মনের গভীরে লুকিয়ে রাখা গোপন কথাটি এভাবে হঠাৎ ফাঁস হয়ে যাওয়ায় সে ঘাবড়ে গেল। সে একই সাথে লজ্জিত আর অপমানিত বোধ করছিল এবং অবচেতনভাবেই সেটা অস্বীকার করতে চাইল। কিন্তু একই সাথে সে অবাকও হল যে একজন বাইরের কেউ এই খবর জানল কি করে। সে তো কাউকেই এই কথা বলেনি। খুব সাবধানে এই রহস্য লুকিয়ে রেখেছিল সে। দানিটজ মুখ খুলল এবং জোর করে একটু হেসে বলল, কি বোকা বোকা প্রশ্ন, আমি এটার উত্তর দেব না। রেডিও ট্রান্সিভার থেকে আবার খটখট শব্দ হল এবং আরও সাদা কাগজ বেরিয়ে এলো। সেখানে লেখা ছিল, তাহলে প্রশ্নটা বদলে দিই। যদি তুমি সত্যিই তাকে পছন্দ না করো, তবে এমন বিরক্তিকর আর একঘেয়ে ক্লাস কেউ সহ্য করতে পারে, তাই না? না, আমি তাকে হারাতে পারি না বলেই তো ক্লাসগুলো করি। দানিটজ চিৎকার করে উঠল। তার মুখটা রাগে কুঁচকে গেল। রেডিওর খটখট শব্দ এবার আরও দ্রুত হতে শুরু করল এবং কাগজের ওপর লেখা বাড়তে থাকল। ওটা একটা মিথ্যে কথা। আবারও প্রশ্ন বদলানো যাক। তুমি যে ধরনের মেয়ে পছন্দ করো তারা দেখতে সুন্দর, শক্তিশালী, রহস্যময় আর বুদ্ধিমান হয়, তাই তো? যারা তোমার ওপর হুকুম চালাতে পারে। দানিটজের ঠোঁট কাঁপতে শুরু করল। তার মনে হল শরীর থেকে যেন আগুন বেরোচ্ছে আর মাথা থেকে ধোঁয়া উঠছে। এই মুহূর্তে সে মানসিকভাবে ভেঙে পড়ল। তার মনে হচ্ছিল কেউ যেন তাকে জনসমক্ষে উলঙ্গ করে দাঁড় করিয়ে দিয়েছে। সে আতঙ্কিত হয়ে চারপাশে তাকাতে লাগল, যেন কেউ তাকে দেখে না ফেলে। ঠিক তখনই সে দেখল বেডরুমের দরজাটা কখন যেন খুলে গেছে। গেরম্যান স্প্যারো সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। গেরম্যান একটা সাদা শার্ট পরেছিল, যা প্যান্টের ভেতরে ঢোকানো ছিল না, আর তার কালো প্যান্টটা বেশ ঢিলেঢালা ছিল। সে কতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে দেখছিল তা বোঝা গেল না। তুমি কখন বাইরে এলে? দানিটজ তোতলাতে শুরু করল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে মনে মনে প্রার্থনা করছিল যেন গেরম্যান ঠিক এইমাত্রই দরজাটা খুলে থাকে। ক্লাইন মোরেত্তি সেই অলৌকিক রেডিওটার কাছে এগিয়ে গেল এবং শান্তভাবে উত্তর দিল, একদম শুরু থেকে। একজন সিআর হিসেবে বাইরের এই অদ্ভুত কাণ্ড সে টের পাবে না তা কি হয়? এমনকি ঘুমের মধ্যেও তার আধ্যাত্মিক অনুভূতি সজাগ থাকে। ক্লাইন মনে মনে হাসল। দানিটজের মুখ একদম ছাইয়ের মতো হয়ে গেল। সে এক ঝটকায় ঘুরে সেই রেডিওটার দিকে তেড়ে গেল, যেটাকে কোনো অশুভ আত্মা ভর করেছে বলে তার মনে হচ্ছিল। সে কাল্পনিক সাদা কাগজগুলো ছিঁড়ে ফেলতে চাইল, যেখানে সেই 3টি প্রশ্ন লেখা ছিল। কিন্তু তার হাত কাগজের ভেতর দিয়ে চলে গেল। সে কিছুই ধরতে পারল না। দানিটজের হাতের তালুতে একটা লাল আগুনের গোলা তৈরি হল। সে ওই শয়তান রেডিওটাকে উড়িয়ে দিতে চাইল। ঠিক সেই মুহূর্তে গেরম্যান স্প্যারো তার দিকে ঠান্ডা চোখে তাকাল। দানিটজ থমকে গেল। সে মনে পড়ল যে এই জিনিসটা আসলে গেরম্যানের। সে দেখল গেরম্যান তার পাশ দিয়ে হেঁটে গিয়ে রেডিওটার সামনে দাঁড়াল। অ্যারোডেস ও এই রেডিওর সাথে কিভাবে যুক্ত হল? ক্লাইন ভাবল, ও কি ধূসর কুয়াশার উপরের সেই রহস্যময় জায়গার আভা অনুভব করেছে? এই রেডিওটা কয়েকদিন ওই ধূসর কুয়াশার ওপরে রাখা ছিল। যদিও তখন কোনো অদ্ভুত লক্ষণ দেখা দেয়নি, তবুও ওতে সেই আভা লেগেছিল। আর রেডিওর নিজস্ব ক্ষমতার কারণে এটি সাময়িকভাবে স্পিরিট ওয়ার্ল্ড থেকে তথ্য পাচ্ছিল, যা অ্যারোডেস টের পেয়ে গেছে। দাঁড়াও, দানিটজকে কি সব প্রশ্ন করল ওটা? ক্লাইন নিজেকে সামলানোর চেষ্টা করল। সে এখন গেরম্যান স্প্যারো, একজন ঠান্ডা মাথার পাগল অভিযাত্রী। সে পেশাদার মানুষ, তার এখন হাসা চলবে না। ক্লাইন তার ঠোঁটের কোণ শক্ত করে চেপে ধরল এবং একটা লম্বা শ্বাস নিল। দানিটজ আর চোখে গেরম্যানের দিকে তাকাল।
গেরম্যানের মুখে কোনো পরিবর্তন না দেখে সে কিছুটা স্বস্তি পেল। সে খুশি হল যে পাশের মানুষটা একজন পাগল, কোনো স্বাভাবিক মানুষ নয়। তার মনে হল এমন বিষয়ে গেরম্যানের কোনো আগ্রহ থাকবে না। যদি অন্য কোনো জলদস্যু এটা জানত, তবে ডানিটজ আর কোনোদিন গোল্ডেন ড্রিম জাহাজে মুখ দেখাতে পারত না। সে ঘৃণা আর ভয় নিয়ে রেডিওটার দিকে তাকাল, যেটাকে সে অ্যারোডেস নামের এক শয়তান ভাবছিল। আবারও খটখট শব্দ হল এবং নতুন একটা কাগজ বেরিয়ে এলো। তাতে লোয়েনিজ ভাষায় সুন্দর করে লেখা ছিল, আপনার অনুগত এবং বিনম্র সেবক অ্যারোডেস আপনার সাথে আবার যুক্ত হতে পেরে ধন্য। আমি সবসময় আপনার সেবায় প্রস্তুত। এটা কি সেই আগের অ্যারোডেসই? ডানিটজ অবাক হয়ে তাকিয়ে রইল। ক্লাইন অনেক কষ্টে তার হাসি চেপে রাখল। সে বুঝতে পারল যে অ্যারোডেস এখানে সশরীরে নেই, সে স্পিরিট ওয়ার্ল্ড ব্যবহার করে দূর থেকে বার্তা পাঠাচ্ছে। সেজন্যই ডানিটজ উত্তর না দিলেও সে কোনো শাস্তি দিতে পারেনি, শুধু পরের প্রশ্ন করেছে। এটা তো বেশ মজার ব্যাপার। ভবিষ্যতে রেডিওটা ধূসর কুয়াশার ওপরে অনেকক্ষণ রাখলে এটা স্পিরিট ওয়ার্ল্ড থেকে তথ্য পাওয়ার একটা যন্ত্র হয়ে উঠবে। ক্লাইন তার রহস্যবিদ্যার জ্ঞান ব্যবহার করে ভাবল কিভাবে কোনো বস্তুর এই অলৌকিক ক্ষমতা স্থায়ী করা যায়। এজন্য কোনো দেবদূত বা ঈশ্বরের নাম সেখানে খোদাই করতে হয়, কিন্তু কোনো সত্যিকারের ঈশ্বরের নাম লিখলে বিপদ হতে পারে। যদি আদিম দানবী বা ট্রু ক্রিয়েটরের নাম লেখা হয়, তবে হয়তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। ক্লাইন এসব কথা ভাবছিল যতক্ষণ না অ্যারোডেস তাকে সম্ভাষণ জানাল। চমৎকার, এই আয়নাটা সব প্রশ্নের উত্তর দিতে পারে। ক্লাইন মাথা ঘুরিয়ে ডানিটজকে বলল, বাইরে যাও আর দরজায় পাহারা দাও। ঠিক আছে। ডানিটজ এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে দৌড়াল। সে ভয় পাচ্ছিল যে অ্যারোডেস হয়তো তাকে আবার কোনো নতুন প্রশ্ন করে বসবে। ডানিটজ বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেওয়ার পর ক্লাইন নিচু স্বরে বলল, আমার কিছু প্রশ্ন আছে। এটা আমার পরম সৌভাগ্য। আমি কি আপনাকে প্রভু বলে ডাকতে পারি? হে স্পিরিট ওয়ার্ল্ডের উপরের মহান অস্তিত্ব? রেডিও থেকে খটখট শব্দে উত্তর এল। ক্লাইন একটু চিন্তা করে বলল, তুমি যে কোনো নামে আমাকে ডাকতে পারো। হ্যাঁ প্রভু। অ্যারোডেস বেশ উৎসাহের সাথে উত্তর দিল। আপনার প্রশ্নটা কি? আমি মারমেইডদের কোথায় পাব? ক্লাইন সরাসরি জিজ্ঞেস করল। রেডিও থেকে উত্তর এল, গার্গাস দ্বীপপুঞ্জের পূর্ব দিকে 1 সপ্তাহ জাহাজ চালালে মারমেইডদের দেখা পাওয়ার সম্ভাবনা আছে। তবে সেখানকার মারমেইডরা সবাই অ্যাভারনাইট গডেসের উপাসক। এটা বেশ অবাক করার মতো তথ্য। ক্লাইন বুঝতে পারল তার আগের অনুমানগুলো সত্যি হতে চলেছে। অ্যারোডেস লেখা চালিয়ে গেল, যদি আপনার সেখানে যেতে সমস্যা হয়, তবে আপনি আরও পূর্ব দিকে যেতে পারেন। কিন্তু সেটা খুব বিপজ্জনক হবে। ওটা আর সাধারণ সমুদ্র নেই, ওটা ঈশ্বরদের যুদ্ধের ধ্বংসাবশেষ। অবশ্যই আপনি সেটা ভয় পাবেন না। ঈশ্বরদের যুদ্ধের ধ্বংসাবশেষ? ক্লাইন কোনো মন্তব্য করল না। প্রাচীন যুগে সত্যি ঈশ্বরদের মধ্যে যুদ্ধ হয়েছিল। অ্যারোডেস আরও কিছু তথ্য দিল। অ্যাভারনাইট চার্চের সদর দপ্তর ক্যাথেড্রাল অফ সেরেনিটিতে এবং ডিনোস দ্বীপের স্লিপ ক্যাথেড্রালেও কিছু মারমেইড পালন করা হয়। ডিনোস দ্বীপেও মারমেইড আছে? ক্লাইন ভাবল, সদর দপ্তরে যাওয়া খুব বিপজ্জনক। সেখানে শক্তিশালী সব দেবদূত আর সিল্ড আর্টিফ্যাক্ট থাকে। ডিনোস দ্বীপের কথা ভাবা যেতে পারে। হয়তো কোনো নাইট হক্স বা বিশপের ছদ্মবেশ ধরে সেখানে ঢোকা যাবে। কিন্তু চার্চ তো ফেদলেসদের আটকানোর জন্যই মারমেইড পালন করে, তারা নিশ্চয়ই সতর্ক থাকবে। ক্লাইন যখন দ্বিতীয় প্রশ্নটা করতে যাচ্ছিল, তখন রেডিও থেকে নতুন একটা কাগজ বেরোল। মহান প্রভু, আমাকে কিছু নিয়ম মেনে চলতে হয়। বিনিময়ে আপনাকেও আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার প্রশ্ন? ক্লাইন ভ্রু কুঁচকে অপেক্ষা করতে লাগল। রেডিওর খটখট শব্দে প্রশ্নটা উঠে এল, আজ সকালে নাস্তায় আপনি কি খাবেন বলে ঠিক করেছেন? দারুণ প্রশ্ন। ক্লাইন শান্তভাবে উত্তর দিল, সরাইখানায় যা পাওয়া যাবে তাই খাব। চমৎকার উত্তর। অ্যারোডেস যেন হাততালি দিয়ে উঠল। সে আরও লিখল, স্পিরিট ওয়ার্ল্ডের আভা ফুরিয়ে আসছে। মহান প্রভু, আমি আপনার সেবায় আবার হাজির হওয়ার অপেক্ষায় রইলাম। সেই কাল্পনিক কাগজটা বেরিয়ে আসার পর রেডিওটা শান্ত হয়ে গেল। তার চারপাশের সেই থমথমে ভাবটাও কেটে গেল। ধূসর কুয়াশার ওপরে কতদিন রাখলে আবার অ্যারোডেসের সাথে কথা বলা যাবে? ক্লাইন ভাবল, পরের বার তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করতে হবে। তবে এই পদ্ধতি খুব সাবধানে ব্যবহার করতে হবে। অ্যারোডেস এই সংযোগ খুঁজে পেয়েছে, কারণ রেডিওতে সেই আভা লেগেছিল। যদি তার চেয়েও ভয়ঙ্কর কেউ এই সংযোগ পেয়ে যায়, হয়তো কোনোদিন ট্রু ক্রিয়েটর বা আদিম দানবী এর কাছ থেকেও কোনো বার্তা চলে আসতে পারে। ক্লাইন এই লুকানো বিপদের কথা ভেবে কিছুটা চিন্তিত হল। ফজ আন্ডারস্কোর 3 অধ্যায় 557। নিজের জন্য একটা সূত্র। পূর্ব চেস্টার কাউন্টি, হোল ফ্যামিলি ম্যানর। অড্রে হল তার ড্রেসিং টেবিলের সামনে বসল। সে একটা মোমবাতি জ্বালল। এরপর সে আয়নার দিকে তাকাল, যেখানে মৃদু কাঁপানো আলোর নিচে নিজেকে দেখছিল।
তার সবুজ চোখ ধীরে ধীরে গভীর হয়ে উঠল। সেই চোখে যে একবার তাকাল, তার চোখ ফেরানোর উপায় ছিল না। মনে হচ্ছিল যেন তাদের আত্মাও সেই গভীরতার মধ্যে ডুবে যেতে চাইছে। অড্রে হল নরম গলায় নিজেকে বলল, অড্রে, আজ রাতে তোমাকে স্বপ্নের মধ্যে পরিষ্কার থাকতে হবে। এটা ছিল একটা সাধারণ মনস্তাত্ত্বিক সংকেত। সন্ধ্যায় সে যে পুরনো লোকগীতি শুনেছিল তা তাকে স্বপ্ন এক্সপ্লোরেশনসে উৎসাহিত করল। সে দেখতে চাইছিল যে সে অবচেতন মনের সমুদ্রে আর সব প্রাণীর আধ্যাত্মিক আকাশে ঢুকতে পারে কিনা। অন্য কোনো মনোরোগ বিশেষজ্ঞ এমন পরীক্ষা করার চেষ্টা করেনি। অন্তত সাইকোলজি অ্যালকেমিস্টদের রেফারেন্স উপকরণগুলোতে এমন কোনো অভিজ্ঞতার কথা লেখা ছিল না নিজেকে একটা মনস্তাত্ত্বিক সংকেত দিয়ে নিজের স্বপ্ন এক্সপ্লোরেশনসের কথা। হয়তো আমি কোনো মাইন্ড ড্রাগন বা এমনকি মিরাকলস শহর লাইফসিডের চিহ্নও খুঁজে পেতে পারি। অড্রে হলো চোখ সরিয়ে নিল। সে লাই নামক রুবি নেকলেসটা খুলে ফেলল। তারপর সেটা একটা গহনার বাক্সের মধ্যে রাখল। সে ভয় পাচ্ছিল যে এই রহস্যময় জিনিসটা, যা তার আবেগগুলোকে বাড়িয়ে তোলে, স্বপ্নের মধ্যে তাকে প্রভাবিত করতে পারে। এর ফলে অপ্রয়োজনীয় ক্ষতিও হতে পারত। তাই সাবধানতা অবলম্বন করে সে আগে থেকেই এটা খুলে রেখেছিল। এই সব কাজ শেষ করে অড্রে হল অবচেতনে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকাল। সে তার মুখে ছোট ছোট দাগ দেখল। লাই পড়ার সময় সে অনুভব করত যে তার সৌন্দর্য মাদকতাপূর্ণ। অড্রে, জেগে ওঠো, ওটা শুধু একটা মিথ্যা। সে তার ডান হাতের তালু তুলে তার গালে হাত বুলাল। সেই মুহূর্তে সে খুব খুশি ছিল যে সে সেই রহস্যময় জিনিসটার নাম লাই রেখেছিল। এটা তাকে সবসময় সতর্ক রাখত। না হলে সে ভয় পেত সেই দিনটার কথা, যেদিন সে পুরোপুরি এর ওপর নির্ভরশীল হয়ে পড়বে আর তার আসল সত্তার মুখোমুখি হতে চাইবে না। যেদিন সে এটা হারাত, সেদিন তার নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা খুব বেশি ছিল। যে মেয়েরা তুলনামূলকভাবে সাধারণ দেখতে, তারা হয়তো লাই পরার পর নিজেদের রূপ নিখুঁত করার জন্য আর এটা খুলতে চাইত না। তারা এটা পরে থাকার জন্য মরতেও প্রস্তুত থাকত। একজন বেন্ডার হিসাবে আমার এমন মানসিকতা থাকা উচিত নয়। অড্রে হল দীর্ঘশ্বাস ফেলল আর উঠে দাঁড়াল। সে তার উষ্ণ ঘরের মধ্যে দিয়ে তার মসৃণ সিল্কের পোশাক পরে দ্রুত হেঁটে গেল। ফিরে গেল তার নরম, আরামদায়ক আর স্প্রিংয়ের মতো বিছানায়। সে বিছানার হেডবোর্ড থেকে একটা দড়ি টানল। তার ব্যক্তিগত পরিচারিকা অ্যানি ঘরে ঢুকল। সে আলতো করে আলো নিভিয়ে দিল। বেশি সময় লাগল না, অড্রে হল ঘুমিয়ে পড়ল। ধোঁয়াটে এক জগতে সে হঠাৎ করে সজাগ হয়ে উঠল। সে বুঝতে পারল যে সে স্বপ্ন দেখছে। সে আগ্রহ নিয়ে চারপাশে তাকাল। নিঃশব্দে নিজেকে বলল, মনোবিজ্ঞানে কি একেই স্বচ্ছ স্বপ্ন বলে? রহস্যবাদে এর একটি একই রকম ধারণা আছে। এটা সত্যিই কার্যকর। নিজেকে দেওয়া একটা সাধারণ মনস্তাত্ত্বিক সংকেতের উপর ভরসা করে আমি একটা স্বচ্ছ স্বপ্ন দেখলাম। অড্রে, তুমি সত্যিই একজন প্রতিভাবান টিল্ডে। না, 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 এটা মূলত একটা বেন্ডার শক্তির প্রয়োগ। আমার অহংকারী হওয়া উচিত নয়। এই মুহূর্তে অড্রে হল ইতিমধ্যেই বুঝতে পারল তার বর্তমান স্বপ্নটা কি। সে একটা অন্ধকার, সরু রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল। তার চারপাশে ছিল একটা অন্ধকার বন, আর তার সামনে ছিল চূড়াওয়ালা একটা দুর্গ। নেকড়েদের দীর্ঘস্থায়ী হাওল, ধীর আর ভুতুড়ে শ্বাস-প্রশ্বাস, আর তীক্ষ্ণ ও থেমে থেমে আসা চিৎকার সব দিক থেকে আসছিল। এগুলো একটা বিপজ্জনক আর বিষণ্ণ পরিবেশ তৈরি করছিল। ডিউক নেগানের অ্যাসাসিনেশনসের ভয় থেকে আমি এখনও মুক্তি পাইনি। আমি এখনও ভয় পাই যে একদিন অনেক বেন্ডার হঠাৎ করে আমার বাবা, আমার মা এবং আমার ভাইদের আক্রমণ করবে। অড্রে হল একজন মনোরোগ বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে তার স্বপ্ন বিশ্লেষণ করল। এই অদ্ভুত বাস্তবসম্মত স্বপ্নে সে ধীর গতিতে দুর্গের দিকে হেঁটে গেল। দুর্গটা হল পরিবারের পৈতৃক বাড়ির সাথে প্রায় একই রকম ছিল। সে যখন হাঁটছিল, হঠাৎ একটা মূর্তি অন্ধকার বন থেকে লাফিয়ে উঠল। এটা ছিল একটা বিশাল ড্রাগন, যার সারা শরীর ছিল সোনালি আঁশে ঢাকা। তার চোখগুলো ছিল ফ্যাকাশে সোনালি রঙের আর উল্লম্ব পুপিলের। তার মোটা লেজটা দেখে মনে হচ্ছিল যে এটা সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে পারত। এই ড্রাগনের মুখের বৈশিষ্ট্যগুলো অড্রে হলের সাথে হুবহু একরকম ছিল। তার শরীরের সাথে মিলিয়ে এটা এক অবর্ণনীয় অদ্ভুত আর ভীতিকর অনুভূতি তৈরি করল। অড্রে হল ভয়ে লাফিয়ে উঠল। সে প্রায় স্বপ্ন থেকে জেগে উঠছিল। ভাগ্যক্রমে আগে একজন স্পেকটেটর হওয়ায় সে সময়মতো তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারল। এটা তাকে বুঝতে সাহায্য করল যে সে কখনই পুরোপুরি ভুলে যায়নি কিভাবে সে সাইকিয়াট্রিস্ট পোষণ গ্রহণ করার সময় প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তখন তার সেলফ রিলিফ এবং তার মেজাজের উন্নতি কেবল পৃষ্ঠীয় ছিল। সেই আঘাত ইতিমধ্যেই তার অবচেতন মনের গভীরে শেকড় গেড়েছিল আর মাঝে মাঝে তার স্বপ্নে প্রতিফলিত হতো। ভাগ্যক্রমে আমি আজ এটা আবিষ্কার করলাম। ভবিষ্যতে আমি আমার অবচেতন মনের এই আঘাতের চিকিৎসা করার চেষ্টা করতে পারি। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। যদি আমি এই বিষয়টি অবহেলা করতে থাকি, তাহলে 6 সিকোয়েন্সে উন্নীত হওয়ার সময় এই ভয়ের কারণে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি। অড্রে হল নিজেকে সাবধানে পরীক্ষা করল। যখন সে হাঁটছিল আর থামছিল,
তখন অড্রে হলের স্বপ্ন এলোমেলোভাবে পরিবর্তিত হচ্ছিল। এটাকে একটা বেশ অসন্তোষজনক গল্প হিসাবে বিবেচনা করা হতো। অবশেষে সে দুর্গের সামনে পৌঁছাল। সে দেখল 1 হাত লম্বা একটা জাদুর স্টাফ বাতাসে ঘুরছে, যা তার থেকে তারার আলোর মতো উজ্জ্বল কণা ছড়িয়ে দিচ্ছিল। আলোয় ঢাকা দুর্গটি মুহূর্তেই দুর্দান্ত হয়ে উঠল, আর সমস্ত অন্ধকার অদৃশ্য হয়ে গেল। দুর্গের ভেতর থেকে একটা ব্যান্ডের সুর ভেসে আসল। একটার পর একটা দেয়ালের ল্যাম্প জ্বলে উঠল। বেন্ডার ক্ষমতাগুলোর প্রতি আমার প্রথম দিকের সবচেয়ে সুন্দর প্রত্যাশা এটাই ছিল। এটা সত্যিই একটা ছোট্ট মেয়ের কল্পনা ছিল। অড্রে হলের ঠোঁটের কোণ বেঁকে উঠল। তার মেজাজ ভালো হয়ে গেল। সে থামল না, বরং দুর্গের পাশ দিয়ে তার স্বপ্নের কিনারায় চলে গেল। তার পিছনে দৃশ্য কিভাবে পরিবর্তিত হচ্ছিল বা গল্প কিভাবে খুলছিল সে তার পরোয়া করল না। অজানা কতক্ষণ হাঁটার পর সে অনুর্বর জমি পেরিয়ে একটা খাদের ওপরে পৌঁছাল। বাইরের দিকে তাকিয়ে ধূসর অস্পষ্ট শূন্যতা দূর পর্যন্ত বিস্তৃত ছিল। তার নিচের এলাকাটা এত গভীর ছিল যে তা তলহীন বলে মনে হচ্ছিল। অড্রে হল তীক্ষ্ণভাবে সচেতন ছিল যে এটাই তার স্বপ্নের সীমা। একবার সে চলে গেলে কি ঘটবে তা সে জানত না। আর আমি কিভাবে যাব? নিচে ঝাঁপ দেব? আমি কি পড়ে মরে যাব? অড্রে হল অস্বস্তিকরভাবে ভাবল। ঝুঁকি নিতে সে খুব সাহসী ছিল না। কয়েক সেকেন্ড চিন্তা করার পর সে ধীরে ধীরে একটা ধারণা নিয়ে আসল। এটা আমার মনের জগৎ থেকে উৎপন্ন একটা স্বপ্নের জগৎ। এই জায়গার মালকিন হিসাবে আমি আমার ইচ্ছাশক্তি ব্যবহার করে নিজের জন্য একটা পথ তৈরি করতে পারি। চেষ্টা করার চিন্তা নিয়ে সে তার ভাবনাটা প্রকাশ করার চেষ্টা করল, ঠিক যেমনটা সে ধূসর কুয়াশার উপরে করত। একমাত্র পার্থক্য ছিল যে প্রথমটার জন্য মিস্টার ফুলের সাহায্যের প্রয়োজন ছিল, আর এখন তাকে নিজের ওপর নির্ভর করতে হতো। অড্রে হল তার ডান হাত বাড়িয়ে দিল। সেটা নিচের দিকে ধূসর কুয়াশার গভীরে ইঙ্গিত করল। তার সামনে ধূসর কুয়াশা হঠাৎ করে ঢেউ খেলল। সেখানে নিচের দিকে যাওয়া সিঁড়ির স্তরগুলো প্রকাশ পেল, যার কোনো শেষ দেখা যাচ্ছিল না। অড্রে হল ধীর গতিতে শ্বাস নিল। সে তার স্কার্টটা একটু উপরে তুলল। সে প্রথম ধাপে পা রাখল। ধাপে ধাপে সে সিঁড়ি বেয়ে নামতে থাকল। চারপাশ ক্রমশ শান্ত হয়ে উঠল, এত শান্ত যে তার প্রায় অডিটরি হ্যালুসিনেশনস হচ্ছিল। এই জায়গায় ধূসর কুয়াশা ছাড়া আর কিছুই ছিল না। এটা ছিল একাকী এবং অজানা, সব রহস্যপূর্ণ। বিভিন্ন দিক থেকে একটা ঘূর্ণিঝড় বইছিল, যার কারণে অড্রে হল এদিক ওদিক দুলছিল। তার ভয় ধীরে ধীরে গভীর হচ্ছিল। সে তার আবেগ হারাবার আগে তার সবুজ চোখ উষ্ণ আলোয় জ্বলজ্বল করছিল। মনে হচ্ছিল যেন সেটা অন্যের হৃদয়ের ভেতর দিয়ে দেখতে পাচ্ছিল। অড্রে হল তার সাইকো অ্যানালিসিস শক্তি ব্যবহার করে নিজেকে শান্ত করল। সে তার অনুসন্ধান চালিয়ে গেল। প্রায় 1 মিনিট পর চারপাশের ধূসর কুয়াশার মধ্যে হঠাৎ একটা আলোর বিন্দু জ্বলে উঠল। অড্রে হল সাবধানে তাকাল। সে দেখল যে আলোর বিন্দুটি ছিল তার নিজের ঠিক সেই সময়কার যখন সে পোষণ খেয়েছিল আর প্রায় একটা ড্রাগন দানব হয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারানোর দ্বার প্রান্তে উদ্বেগ, ভয়, আতঙ্ক এবং স্নায়বিকতার মতো আবেগগুলো তার থেকে স্পষ্টতই উপচে পড়ছিল। এটা আমার অবচেতন মন, তাহলে এটাই কি আমার ট্রমা? অড্রে হল অস্পষ্টভাবে বুঝতে পারল সে তার স্বপ্নের জগৎ ছেড়ে কোথায় এসেছিল। সে এই ট্রমা সমাধানের জন্য তাড়াহুড়ো করল না। সে ধাপে ধাপে প্রত্যাশায় পূর্ণ হয়ে নিচে হাঁটতে থাকল। সাইকোলজি অ্যালকেমিস্টদের তত্ত্ব অনুসারে অবচেতন মন তার গন্তব্যের নিচে ছিল সব প্রাণীর সম্মিলিত অবচেতন মনের সমুদ্র। তার এক্সপ্লোরেশনসের সময় অড্রে হল আবারও নিজেকে দেখল ছোটবেলায় তার বাবা মায়ের গল্প শুনছে। সে নিজেকে দেখল একজন যে তার ইমেজকে গুরুত্ব দিত, কিন্তু ভেতরে ভেতরে আসলে খুব মার্জিত ছিল না। সে নিজেকে দেখল ট্যাট ক্লাবে অংশ নিচ্ছে, শুধু এই শেষেরটির সমস্ত আলোর বিন্দুগুলো একটা ধূসর কুয়াশার মধ্যে শক্তভাবে মোড়ানো ছিল। এগুলো আমার অবচেতন মনের জিনিস। এগুলো কি আমার চরিত্র আর আচরণকে প্রভাবিত করে? অড্রে হল সহজাতভাবে তার মনোবিজ্ঞানের জ্ঞান দিয়ে যা দেখল তা বিশ্লেষণ করল। আলোকিত বিন্দুর মাঝে বেশ কয়েকবার সে একাকী লক্ষ্যহীন এক্সপ্লোরেশনসের কারণে আবেগগতভাবে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু সে সময় মতো তার বেন্ডার ক্ষমতা ব্যবহার করে নিজেকে শান্ত করে নিল। যখন সে সময়ের প্রবাহের সমস্ত ধারণা হারাতে যাচ্ছিল, তখন সে শেষ ধাপটি দেখল। সিঁড়ির সামনে ছিল একটা শক্ত, অস্পষ্ট, ধূসর ভূমি। এর উপরে আলো আর ছায়ার স্রোত ছিল। তারা ঘন আর ওভারল্যাপড ছিল, যেন একটা মায়াবী সমুদ্র। সম্মিলিত অবচেতন মনের সমুদ্র অড্রে হল কয়েক ধাপ এগিয়ে গেল। সে মাথা তুলে উপরে তাকাল। আশ্চর্যজনকভাবে ধূসর কুয়াশা আর তার দৃষ্টি আটকে রাখল না। পরিষ্কার উঁচু আকাশ দেখা গেল। সেখানে ছিল অসংখ্য অবর্ণনীয় সিলুয়েট, যার মধ্যে 7টি ছিল বিভিন্ন রঙের। তারা ছিল উজ্জ্বল দ্যুতি। মনে হচ্ছিল যেন তাদের অগাধ জ্ঞান আছে। অড্রে হল তার ঠোঁট কামড়াল। আনন্দে নিজেকে বলল আধ্যাত্মিকতার আকাশ। এরপর সে সতর্কতার সাথে এগিয়ে গেল, তার নিজের অ্যাডভেঞ্চার তৈরি করল। আলোর সেই মূর্তিগুলো যা সমুদ্র তৈরি করেছিল
সেগুলো মাঝে মাঝে তার পাশ দিয়ে ঝলসে যাচ্ছিল। কারো কারো মধ্যে ছিল প্রাচীনকালের আগুনে পুড়ে যাওয়ার স্মৃতি, আবার কারো কারো মধ্যে ছিল অবর্ণনীয় কিছু দেখে অত্যন্ত ব্যথা অনুভব করার স্মৃতি। প্রাচীনকালের প্রাচীনদের ছাপ ছাড়াও অড্রে হল তার প্রতি একটার পর একটা অ্যাডমিরেশনসের দৃষ্টিও দেখল, আর সেই সাথে দেখল ড্রাগন উপাসনা করা মানুষের কার্যকলাপ। সে হাঁটতে হাঁটতে লক্ষ্য করল যে বাম দিকে একটা ধূসর সাদা পাহাড় ছিল। এটা উপরের দিকে বিস্তৃত ছিল যতক্ষণ না তা আলো আর ছায়ার সমুদ্র থেকে উঠে এসেছিল। পাহাড়ের চূড়া ঘন কুয়াশায় ঢাকা ছিল, যা পুরো জায়গাটাকে অস্পষ্ট দেখাচ্ছিল। ওটা কি অন্য কারো চেতনা? সমুদ্রটা কি অবচেতন মন, আর সমুদ্রের পৃষ্ঠের বাইরে কি সাধারণ চেতনা? হ্যাঁ, সে স্বপ্ন দেখছে। অড্রে হল হঠাৎ করে একজন মনোরোগ বিশেষজ্ঞের সম্ভাব্য প্রয়োগের কথা ভাবল। এটা ছিল কাছে যাওয়া আর উপরে ওঠা, সরাসরি অন্য ব্যক্তির অবচেতন চিন্তাভাবনাকে প্রভাবিত করা। এতে তাদের ইচ্ছামতো স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া যেত। তবে এটা খুব কঠিন আর খুব বিপজ্জনক হওয়া উচিত। অড্রে হল চোখ সরিয়ে নিল। চেষ্টা করার সাহস তার হল না। সে পরিষ্কার মনে রেখেছিল যে এবার তার উদ্দেশ্য ছিল মাইন্ড ড্রাগন আর মিরাকলস শহর লাইভসিডের চিহ্ন খুঁজে বের করা। অড্রে হল আরও 100 জনেরও বেশি লোকের চেতনার পাশ দিয়ে গেল। ধীরে ধীরে সে ক্লান্ত অনুভব করল। এবার ফেরার সময় হয়েছে। সহজাতভাবে সে মাথা তুলে দূরত্বের দিকে তাকাল। যুক্তিসঙ্গতভাবে এই সিদ্ধান্ত নিল। সে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, যেতে চাইল না। অড্রে হল যখনই ঘুরে দাঁড়াতে যাচ্ছিল তখনই বাতাসে একটা ছায়া দেখা গেল। এটা ছিল একজোড়া বিশাল ধূসর ডানা। ডানার নিচে একটা লম্বা টিকটিকির মতো দানব ছিল। তার পুরো শরীরটা ধূসর সাদা পাথরের স্ল্যাবের মতো বিশাল আঁশে ঢাকা ছিল। তার ছিল 4টি মোটা আর শক্তিশালী পা। মনে হচ্ছিল যেন সে অস্তগামী সূর্যের আভার মতো করে নেই এমন সূর্যালোক উপভোগ করছে। দানবটা উড়ে গেল। তার চোখগুলো ছিল ফ্যাকাশে সোনালি রঙের আর পিউপিল উল্লম্ব, যা শীতল ও অহংকারী দেখাচ্ছিল। তার বিশাল আর মহাকাব্যিক রূপ দ্রুত সব প্রাণীর অবচেতন মনের সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। ড্রাগন একটা মাইন্ড ড্রাগন। অড্রে হল সেখানেই লাফিয়ে উঠল। সে চারপাশে তাকাল, পাছে অন্যেরা তার মার্জিত নয় এমন আচরণ লক্ষ্য করে ফেলে। সে উত্তেজনায় পায়চারি করল। তার অ্যাডভেঞ্চার নিয়ে সে খুব সন্তুষ্ট ছিল। সত্যি, এখানে ড্রাগন উপাসনার ঐতিহ্যটা কোনো কারণ ছাড়া নয়। তাদের অবচেতন মনে একটা মাইন্ড ড্রাগন বাস করে অড্রে হল নিজেকে প্রশংসা করার তাগিদ দমন করল। সে অবিলম্বে ফিরে আসার আর স্বপ্ন থেকে জেগে ওঠার সিদ্ধান্ত নিল। তার এক্সপ্লোরেশনস চালিয়ে যাওয়ার কোনো তাগিদ ছিল না, কারণ সে এর জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে পরের সপ্তাহে ট্যাট ক্লাবে মিস্টার ফুল, মিস্টার হ্যাংডম্যান এবং অন্যদের সাথে পরামর্শ করতে যাচ্ছিল কিছু উপদেশ পাওয়ার আশায়। অড্রে হল যে পথে এসেছিল সে পথে ফিরে গেল। সে তার চেতনা দ্বারা গঠিত পাহাড়ে ঢুকল। তারপর সে নিজেকে জাগিয়ে তুলল আর সফলভাবে স্বপ্ন থেকে পালিয়ে গেল। সেই মুহূর্তে ব্লেজিং ডানিটসকেও তার ঘরে ফেরার অনুমতি দেওয়া হল। সে গেরম্যান স্প্যারোর দিকে তাকাল। লজ্জার হাসি হেসে বলল, তুমি যা দেখলে তা কাউকে বলবে না, তাই তো? ক্লাইন মোরেত্তি হ্যাঁ বা না বলে জবাব দিল না। বদলে সে তার শোবার ঘরের দিকে হাঁটা থামিয়ে ঠান্ডা গলায় বলল, এটা একটা প্রশ্ন ছিল। ঠিক ঠিক, একটা প্রশ্ন। এটা একটা ভিত্তিহীন অপবাদমূলক প্রশ্ন ছিল। তাছাড়া আমি তো একটা নেতিবাচক উত্তরও দিয়েছি। ডানিটজ আনন্দিত হয়ে জবাব দিল এবং জোর দিয়ে বলল যে সে কখনোই এটা স্বীকার করেনি। ক্লাইন আলতো করে মাথা নাড়ল। আমি তোমার ক্যাপ্টেনের সাথে এটা স্পষ্ট করব। স্পষ্ট করবে। ডানিটজ তাকিয়ে রইল। তারপর তার মুখটা অর্ধখোলা হয়ে গেল। তার অভিব্যক্তি বিকৃত হয়ে উঠল। সে নিজেকে কিছুটা জ্ঞানী ব্যক্তি বলে মনে করত, তাই সে ব্যাখ্যা করা বা তর্ক করা ছেড়ে দিল এবং একটা জোর করে হাসি হাসল। আমার জন্য কি কিছু করার আছে? ক্লাইন একটা লম্বা শ্বাস নিল এবং তার ক্লাউন ক্ষমতা ব্যবহার করে তার মুখের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করল। এটা ভালোভাবে নজরদারি করো। হ্যাঁ, ঠিক আছে। ডানিটস দ্রুত রাজি হয়ে গেল। গেরম্যান স্প্যারোকে ঘুরে শোবার ঘরের দরজার দিকে হেঁটে যেতে দেখে সে নিজেকে প্রশ্ন করা থেকে আটকাতে পারল না। তুমি ক্যাপ্টেনের সাথে এটা স্পষ্ট করতে যাচ্ছ না, তাই তো? ক্লাইন হাতলটা ঘোরাল এবং অভিব্যক্তিহীনভাবে জবাব দিল, এটা ভালোভাবে নজরদারি করো। কথা শেষ করে সে দরজা ঠেলে ঘরে ঢুকল। মুখ দিয়ে একটা হাসি ফোটার আগেই সে নিজের পেছনে দরজাটা বন্ধ করে দিল। পরদিন সকালের নাস্তার পর ক্লাইন একটা প্যান্টালুন, একটা মোটা বাদামি জ্যাকেট এবং একটা টুপি পরল। সে নিজের চেহারা বদলাল এবং ঘর থেকে বেরিয়ে গেল। ডানিটজকে একা ঘরে রেডিও ট্রান্সিভার দেখতে রেখে গেল। পথে ক্লাইন আবার নিজের চেহারা বদলাল, নিজেকে একজন স্থানীয় মানুষের মতো দেখানোর জন্য। সে একটা বিশেষ দোকান খুঁজে বের করল, একজোড়া লিনেন দস্তানা, একটা কফিন কাপড় এবং একটা বডি ব্যাগ কিনল। তারপর
আগে দেখা আশেপাশের পরিবেশ অনুযায়ী সে তার চারপাশে ভালো করে দেখল কোনো পরিচিত চিহ্ন আছে কিনা। তারপর সে ব্রিজটা এবং মেয়েটাকে খুঁজে বের করল, যে কাদার মধ্যে এক কোণে মারা গিয়েছিল। শীতকাল হওয়ায় আবহাওয়া খুব গরম ছিল না এবং মৃতদেহে পচনের কোনো স্পষ্ট লক্ষণ ছিল না, কিন্তু পচনশীল ত্বক এবং দুর্গন্ধ ক্লাইনকে সহজাতভাবে বমিভাব এনে দিল। সে গত রাতে মানুষ হিসেবে বাঁচতে চাওয়া মেয়েটিকে অবিলম্বে কবর দিতে আসেনি, কারণ সাম্প্রতিক ঘটনাগুলো বায়ামে রাতে কঠোর কারফিউ ছিল এবং কবরস্থান ভোর হওয়ার আগে খুলত না। একটা ছোট ধাতব বোতল বের করে ক্লাইন তার হাতে কিছু কোয়েলাক তেল ঢালল এবং তার নাকের ডগায় ঘষল। একটি শ্বাসরুদ্ধকর অনুভূতি তার মনকে গ্রাস করল। পুদিনা এবং জীবাণুনাশকের গন্ধ তার ঘ্রাণেন্দ্রিয়কে পূর্ণ করে দিল, তাকে এমনভাবে সজাগ করে তুলল যেন সে হিমশীতল বরফ সমুদ্রে পড়ে গেছে। অন্য কোনো গন্ধ তাকে আর প্রভাবিত করতে পারলই নায়ক। ধাতব বোতলটি রেখে দিয়ে ক্লাইন তার দস্তানা পড়ল, কয়েক কদম এগিয়ে গেল এবং মেয়েটির মৃতদেহের পাশে লুন দিল। সে কফিন কাপড়টা খুলল এবং সাবধানে মৃতদেহটিকে বডি ব্যাগের ভেতরে ঢোকানো শুরু করল। ব্যাগটা কাঁধে নিয়ে সে ইচ্ছাকৃতভাবে বায়ামের সবচেয়ে ব্যস্ত রাস্তাগুলো দিয়ে হাঁটল, যতক্ষণ না সে শহরের উপকণ্ঠে পৌঁছাল। ঘোড়ার গাড়ি চলতে পারে না এমন সরু পথ ধরে সে একটি পাহাড়ের পাশ দিয়ে উপরে উঠল। সেখানে চার্চ অব স্টর্মস এবং গভর্নর জেনারেলের অফিস দ্বারা আদিবাসীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা একটি কবরস্থান ছিল। বিদেশীদের জন্য, যেমন ব্যবসায়ী, অ্যাডভেঞ্চারার, লোয়েন, ইন্তিশ এবং ফেনাপোটারের মানুষ যারা এখানে বসতি স্থাপন করেছিল, তাদের কবরস্থানগুলো বায়ামের বিপরীত দিকে একটি সমতল এবং শান্ত সমভূমিতে অবস্থিত ছিল, যার পেছনে বনভূমি ছিল। ক্লাইন যত উপরে উঠল তত উপরের দিকে যেতে লাগল এবং বেনামি কবরস্থানে প্রবেশ করল, যেখানে সে কবরস্থানের রক্ষককে ঘুমিয়ে থাকতে দেখল। তাকে কিভাবে কবর দিতে চান? কবররক্ষক বডি ব্যাগের দিকে ইশারা করল। যদি বিনামূল্যে করতে চান তাহলে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে, যতক্ষণ না মর্গের মৃতদেহগুলো নির্দিষ্ট পরিমাণে জমা হয়। তারপর সেগুলোকে একসাথে দাহ করে একই কবরে কবর দেওয়া হবে। অবশ্যই পুরোহিতরা মৃতদের আত্মার জন্য আগে থেকেই বিদায় অনুষ্ঠান করবে। 5 শলি দিলে সে একটা কলসি এবং একটা স্থান পাবে যা তার নিজের বলে বিবেচিত হবে। 2 পাউন্ড দিলে সে একটা কলসি এবং একটা কবর পাবে, যেখানে একটি সমাধিফলক থাকবে। যদি তাকে দাহ করতে না চান তাহলে একটি কফিন লাগবে। আপনি ওখান থেকে একটা বেছে নিতে পারেন। কাঠের প্রকারভেদে তাদের দাম আলাদা। ক্লাইন এক মুহূর্ত ভাবল, তারপর সে 5 শলি নোট বের করে সেগুলো তার হাতে দিল। তার নাম কি? কবররক্ষক নোটগুলো গুনে নিল, একটা ফাউন্টেন পেন তুলে নিল এবং ভালো ব্যবহার করে জিজ্ঞেস করল। সে আসলে লিখতে জানত না, সে শুধু চিহ্ন আঁকতে চাইত যাতে মনে রাখতে পারে। ক্লাইন 1 সেকেন্ডের জন্য থামল এবং বলল, বোর্ডি। বোর্ডি কবররক্ষক নিচু স্বরে পুনরাবৃত্তি করল এবং একটা চিহ্ন আঁকল। মাথা না তুলেই সে বলতে লাগল, কলসিটার ওপর তার একটা এপিটাফ থাকতে পারে। বোর্ডির অর্স্টেড দ্বীপপুঞ্জে একটি সাধারণ মেয়েদের নাম ছিল, তাই কবররক্ষক আর তার লিঙ্গ নিয়ে ভুল করল না। ক্লাইন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, সে একজন মানুষ। সে একজন মানুষ? কি অদ্ভুত এপিটাফ! কবররক্ষক বিড়বিড় করল, আপনার কাছে কি কোনো ছবি আছে? আমি জানি আপনার কাছে নেই। তার কথা শেষ হওয়ার আগেই সে দেখল অন্য পক্ষ একটি ছবি এগিয়ে দিল। এটি একটি প্রতিকৃতি যা ক্লাইন একটি আচারের মাধ্যমে এঁকেছিল। এটি মেয়েটির অসুস্থ হওয়ার আগে চেহারাটি পুরোপুরি ফুটিয়ে তুলেছিল। সন্দেহ এড়ানোর জন্য সে উপযুক্ত ধরনের কাগজ এবং কিছু কৌশল ব্যবহার করে প্রতিকৃতিটিকে একটি আসল ফটোগ্রাফের মতো দেখতে বানিয়েছিল। কবররক্ষক অবাক হল, কিন্তু কিছু বলল না। সে দ্রুত তথ্যগুলো নিয়ে নিল এবং ক্লাইনের সাথে পুরোহিতদের কুঁড়েঘরের দিকে বডি ব্যাগটি নিয়ে গেল। বিদায় অনুষ্ঠান এবং দাহ করার পর এবং ছাই একটি কলসিতে রাখার পর ছবিটি লাগানো হল এবং একটি এপিটাফ খোদাই করা হল। পুরো বিষয়টি শেষ হল। ক্লাইন গভীরভাবে একবার তাকিয়ে দেখল, তারপর কবরস্থান ছেড়ে যাওয়ার জন্য ঘুরল। সে পাহাড়ের পথ ধরে নিচে নামার সময় পুরো বায়াম দেখতে পেল। সমুদ্রটা ছিল ফ্যাকাসে নীল সবুজের কাছাকাছি। যতদূর চোখ চায় তা ছিল খালি। নৌবন্দরের ধারে পালগুলো স্তূপ করা ছিল আর চিমনিগুলো উঁচু হয়ে দাঁড়িয়েছিল। রাস্তাগুলো একে অপরের সাথে মিশেছিল আর মানুষজন আসা যাওয়া করছিল। চারপাশের জমিগুলো ঘনবসতিপূর্ণ ছিল আর প্রচুর সবুজ ছিল। দূরের সরকারি রাস্তাগুলো ছিল চওড়া আর রেললাইনগুলো ছিল সোজা। এটা একজন ওস্তাদ শিল্পীর তৈরি করা একটি সুন্দর তৈলচিত্রের মতো ছিল। এটা এমন প্রাণশক্তিতে ভরা ছিল যা বর্ণনা করা প্রায় অসম্ভব ছিল। ক্যাথেড্রাল অফ ওয়েবসের ঘড়িঘরের চূড়ায় চার্চ অফ স্টর্মসের কার্ডিনাল, ম্যান্ডেটেড পানিশার্সের উচ্চপদস্থ ডিকন জাহান কটসম্যান কিনারে দাঁড়িয়ে সতেজ সমুদ্র এবং উপকূলরেখা বরাবর বিস্তৃত পর্বতশ্রেণীর দিকে তাকিয়েছিলেন। বায়ামে দূষণ বেশ কম ছিল, কারণ খনিজ উত্তোলন এবং ধাতু গলানোর শিল্পগুলো দ্বীপের অন্যান্য শহরে অবস্থিত ছিল। এখানে মূল ভিত্তি ছিল
মশলা বাণিজ্য, পতিতালয় এবং ক্যাসিনো এবং পণ্য সংগ্রহ ও স্থানান্তর। এখানে একটি পূর্ণাঙ্গ শিল্পের অভাব ছিল এবং তাপের জন্য কয়লা পোড়ানোর প্রয়োজন এমন দিনের সংখ্যা সীমিত ছিল। সি কিং জাহান কটসম্যান তার দৃষ্টি ফিরিয়ে নিতেই তিনি একজন ম্যান্ডেটেড পানিশারকে সরপিল সিঁড়ি বেয়ে উপরে ছুটে আসতে দেখলেন। আপনার এমিনেন্স, নতুন তথ্য আছে। ম্যান্ডেটেড পানিশার তার ডান হাত দিয়ে বুকের বাম পাশে আঘাত করল। কি হয়েছে? সুগঠিত জাহান কটসম্যান ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। ম্যান্ডেটেড পানিশার তার হাতে থাকা কাগজের টুকরাটা তাকে দিল। রেজিস্ট্যান্সের ভেতর থেকে খবর, তারা কালভেটুয়ার কাছ থেকে একটা জবাব পেয়েছে। তারা নতুন মূর্তি তৈরি করছে। নতুন মূর্তি? জাহান কটসম্যান নোটটা খুলল এবং দ্রুত একবার চোখ বুলিয়ে নিল। তারপর সে নীল পর্বত দ্বীপের ভেতরের দিকে মাথা ঘোরাল, যা ঘন বনের সমুদ্রে ঢাকা ছিল। এক মুহূর্ত ভাবার পর সে বলল, দ্বীপপুঞ্জের সমুদ্র এলাকায় অস্বাভাবিকতার জন্য অনুসন্ধান করো। সে গোয়েন্দা তথ্য থেকে একটি বিষয় নিশ্চিত ছিল যে রহস্যময় ব্যক্তি যিনি কালভেটুয়ার রেখে যাওয়া বৈশিষ্ট্যটি নিয়ে গিয়েছিলেন তিনি রস্টেড দ্বীপপুঞ্জের জলসীমা ত্যাগ করেননি। এটি এই সত্য থেকে নির্ধারণ করা যেতে পারত যে ব্যক্তিটি কালভেটুয়া সেজে তার অনুসারীদের উত্তর দিতে পারত। এদিকে জাহান কটসম্যান খুব ভালো করেই জানতেন যে কালভেটুয়া তার মৃত্যুর আগে উন্মাদ হয়ে গিয়েছিল। তার রেখে যাওয়া বেন্ডার বৈশিষ্ট্যটি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করবে, তা এটি আসল বস্তুতে পরিণত হোক বা না হোক। তাই এটি নিশ্চিতভাবে আশেপাশের এলাকায় একটি অস্বাভাবিকতা সৃষ্টি করবে। তাছাড়া তিনি বিশ্বাস করতেন যে রহস্যময় ব্যক্তির পক্ষে একটি সঠিক শিলমোহর পদ্ধতি খুঁজে পাওয়া সহজ হবে না। এমনকি যদি সে এটি খুঁজেও নিত, প্রতিক্রিয়া জানানোর সময় সে প্রভাবগুলো নিয়ন্ত্রণ করতে পারত না, তাই সমস্যাটা প্রকাশ হয়ে যেত। এটাই ছিল সূত্র। হ্যাঁ, আপনার এমিনেন্স, ঝড়ের আশীর্বাদ আপনার সাথে থাকুক। ম্যান্ডেটেড পানিশার আবার প্রণাম করল। বায়াম শহরে প্রবেশ করার পর ক্লাইন যখন কেউ খেয়াল করছিল না, তখন তার ফেসলেস ক্ষমতা পরিত্যাগ করল। সে ঘোড়ার গাড়িতে করে উইন্ড অফ অ্যাজুরি ইনে ফিরে এল। দরজা খুলেই ঘরে ঢুকতেই সে ডানিটসকে রেডিও ট্রান্সিভারের সামনে বসে থাকতে দেখল। তার অভিব্যক্তি ছিল অদ্ভুত এবং গুরুতর। কিছু পেয়েছ? ক্লাইন নিচু স্বরে জিজ্ঞেস করল। না না। ডানিটজ তার ডান হাতে তালু তুলে তার হাতে থাকা কাগজগুলো ঝাঁকাল। আমার বাউন্টি বেড়ে ৫,৫০০ পাউন্ড হয়েছে। এটা প্রায় স্টিল মাভেটির বাউন্টির কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। এই কারণে সে বাইরে গিয়ে পান করতে বা বিশ্রাম নিতে সাহস পাচ্ছিল না। সে শুধু ঘরে বসে সিগন্যালের জন্য অপেক্ষা করছিল। এই বৃদ্ধির হার সত্যিই প্রলোভনসংকুল। এক মুহূর্তের জন্য ক্লাইন বুঝতে পারল না কিভাবে প্রতিক্রিয়া জানাবে, তাই সে অভিব্যক্তিহীনভাবে বলল, এটা কেবল শুরু, মিস্টার ১০,০০০ পাউন্ড। বাজে কথা। ডানিটজ মনে মনে গালি দিল, কিন্তু মুখে কোনো অসম্মান দেখাতে সাহস করল না। ওই সব কাজ তো গেরম্যান স্প্যারো করেছে। কেন আমার বাউন্টি বাড়ল? ওই সব চার্চ অব স্টর্মসের কুত্তার বাচ্চারা। সে জোর করে হাসল এবং মাথা নাড়ল। তার মুখের পেশিগুলো সামান্য কুঁচকে উঠল। ক্লাইন হাসি চেপে রাখল এবং তাকে পাত্তা দিল না। সে নিজের শোবার ঘরে ফিরে গেল ঘুমানোর জন্য। এই মুহূর্তে সে একটি চিঠি হঠাৎ করে বাতাসে ভেসে এসে তার সামনে পড়তে দেখল। ক্লাইন তার ডান হাত তুলে চিঠিটা ধরল। বার্তাবাহক নিজের মুখও দেখাল না এবং শুধু চিঠি ফেলে চলে গেল। ক্লাইন জিহ্বা দিয়ে শব্দ করল, চিঠিটা খুলল এবং পড়ল। বার্তাবাহক পাওয়ার দুটি পদ্ধতি ছিল। প্রথম পদ্ধতি হল একটি সঠিক বর্ণনা চিন্তা করা, একটি আচার অনুষ্ঠান করা, সংশ্লিষ্ট স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীটিকে আহ্বান করা এবং এর সাথে একটি চুক্তি করা। দ্বিতীয় পদ্ধতি হল সরাসরি স্পিরিট ওয়ার্ল্ডে প্রবেশ করা এবং এমন একটি বার্তাবাহক খুঁজে বের করা যা আপনি পেতে চান। এর সম্মতি পাওয়ার পর এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করা এবং তারপর পরবর্তী ব্যবহারের জন্য সঠিক বর্ণনা ভাষাটি রেকর্ড করা। প্রথম পদ্ধতিটি তুলনামূলকভাবে সহজ, তবে এটি বেশ বিপজ্জনকও বটে, কারণ বর্ণনার সাথে মিলে যাওয়াটি একটি শক্তিশালী স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণী বা একটি অদ্ভুত অশুভ আত্মা হতে পারে। প্রতিবার আপনি যখন এটিকে আহ্বান করবেন, আপনি সম্পূর্ণ নিশ্চিত হতে পারবেন না যে আপনি কি আকর্ষণ করবেন, এবং এটি এমন একটি ঝুঁকি যা আগে থেকে ভবিষ্যদ্বাণী করা কঠিন। দ্বিতীয় পদ্ধতির বিপদ হল উপযুক্ত বার্তাবাহক খুঁজে পাওয়া সহজ নয় এবং স্পিরিট ওয়ার্ল্ডে হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। যদি না আপনি একজন ট্র্যাভেলার হন, অন্যথায় আমি দ্বিতীয় পদ্ধতিটি প্রস্তাব করি না। প্রথম পদ্ধতির জন্য আমি আপনাকে একটি বর্ণনা দিতে পারি যা পরীক্ষা করা এবং যাচাই করা হয়েছে। যদি প্রক্রিয়াটি সঠিকভাবে করা হয় তবে বিপদের মাত্রা বেশ কম হবে, কিন্তু এটি আপনাকে সন্তুষ্ট নাও করতে পারে। এছাড়াও চুক্তিটি অশুভ ডোমেইনে ক্ষমতা ব্যবহার করে করতে হবে। আপনি আমার তামার বাঁশি ব্যবহার করে সেটি সরবরাহ করতে পারেন। বিন্যাসটিতে নিম্নলিখিত অনুচ্ছেদগুলো অন্তর্ভুক্ত রয়েছে। অবশ্যই যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনাকে একটি বার্তাবাহক উপহার হিসাবে স্থানান্তর করতে পারি এবং এটিকে আপনার সাথে একটি চুক্তি স্বাক্ষর করাতে পারি। আমাকে উপহার হিসাবে স্থানান্তর করবে?
এতে আশ্চর্যের কিছু নেই যে বার্তাবাহক নিজের মুখও দেখাতে সাহস করেনি। ক্লাইন আলোকিত হয়ে ভাবল, আগে সে আগের বার্তাবাহককে ঢাল হিসেবে ব্যবহার করেছিল এবং দুর্ভাগ্যবশত মিস্টার এ দ্বারা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে পরের বার্তাবাহকগুলো তার প্রতি ক্রমশ অভদ্র হয়ে উঠছিল। এই কথা মনে করে সে মনে মনে প্রস্তাবটি প্রত্যাখ্যান করল। প্রথম বা দ্বিতীয় পদ্ধতি ব্যবহার করব। প্রথম পদ্ধতি ত্রুটিপ্রবণ। আমি হয়তো একটি সম্ভাব্য বার্তাবাহককে ডাকতে গিয়ে মার খেয়ে যাব। একটি সাধারণ ব্যবহৃত বর্ণনা যথেষ্ট অনন্য নয়, যা বার্তাবাহকের শক্তি নিয়ে উদ্বেগজনক। দ্বিতীয় পদ্ধতি, আমি হারিয়ে যাওয়ার ভয় করি না, কারণ আমি ধূসর কুয়াশার উপরে তাৎক্ষণিকভাবে ফিরে আসতে পারি। তাছাড়া আমার স্পিরিট বডি অবস্থায় আমি সি গড সেপ্টার ব্যবহার করতে পারি। স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীগুলো রক্ত নিষ্কাশিত হওয়ার ভয় পায় না। হ্যাঁ, আমাকে এটি দ্বীপপুঞ্জের বাইরে করতে হবে, অন্যথায় আমি প্রার্থনার দ্বারা প্রভাবিত হব। ক্লাইন দ্রুত একটি সিদ্ধান্ত নিল। ক্লাইন মোরেত্তি এই আইডিয়াটা মাথায় আসতেই তৎক্ষণাৎ প্রস্তুতি নিতে শুরু করল। তাকে আত্মাজগৎ ঘুরে দেখতে হবে আর একজন উপযুক্ত লক্ষ্যকে বেছে নিতে হবে যাকে সে তার দূত বানাবে। সে রোস্টেড দ্বীপপুঞ্জ আর তার চারপাশের সমুদ্র ছেড়ে আসার পর সি গড সেপ্টারটা সঙ্গে নিয়ে আসতে পারবে, যাতে লক্ষ্যবস্তুর সাথে যুক্তি দিয়ে তাকে দূত হতে রাজি করানো যায়। যদি আমি পথ হারিয়ে ফেলি বা কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়ি, তাহলে আমি সাথে সাথেই সমন বন্ধ করে ধূসর কুয়াশার উপরে ফিরে আসব। এতে আসলে কোনো ঝুঁকি নেই। ক্লাইন কয়েক সেকেন্ড ভাবল, তারপর সে দরজাটা তালা দিয়ে নিজেকে সমন করার আচার শুরু করল। আচার শেষে সে দ্রুত ধূসর কুয়াশার উপরে চলে এলো, কিন্তু নিজেকে জবাব দিতে তার কোনো তাড়া ছিল না। তার বদলে সে বসে পড়ল আর সি গড সেপ্টারকে জঞ্জালের স্তূপ থেকে উড়ে এসে তার হাতের তালুতে নামতে দিল। সে রুটিন অনুযায়ী বিশ্বাসীদের প্রার্থনা স্ক্যান করার সিদ্ধান্ত নিল, কোনো কিছুতে সাড়া দেওয়ার মতো আছে কিনা দেখার জন্য। এই প্রক্রিয়ার সময় ক্লাইন আবিষ্কার করল যে কিছু প্রার্থনা আসলে বেশ মজার, কারণ মানুষ বন্ধু এবং আত্মীয়দের সাথে মিথ্যা বলতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে স্বীকারোক্তি বা প্রার্থনা করার সময় তাদের আসল চিন্তা লুকিয়ে রাখা কঠিন। সর্বোচ্চ তারা সত্যটাকে সামান্য পরিবর্তন করে নিজেদেরকে কম খারাপ দেখানোর চেষ্টা করে। একজন মিশ্র রক্তের লোক, যে স্পষ্টতই লর্ড অফ স্টর্মসের প্রতি তার বিশ্বাস পরিবর্তন করেছিল, সে ইতোমধ্যে বায়াম পুলিশ বিভাগের মধ্যম পদে পৌঁছে গিয়েছিল, কিন্তু তার স্বীকারোক্তিতে সে তার আচরণকে একটি মিশনে নিজেকে বোঝানোর পরিকল্পনা হিসেবে তুলে ধরতে কঠোর চেষ্টা করল। তার আত্মীয়দের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে কেবল দুঃখের সাথে ঈশ্বরের কাছে স্বীকারোক্তি করতে পারত, আশা করত যে তিনি তাকে রক্ষা করবেন, যাতে সে লর্ড অফ স্টর্মসের একজন বিশ্বাসী হিসেবে পুলিশ সিস্টেমে পদোন্নতি পেতে পারে। যদিও তার কথাগুলো নির্দোষ মনে হচ্ছিল, তার স্বীকারোক্তি করার সময় তার চিন্তা ও অনুভূতির ওঠানামা প্রার্থনার দৃশ্যে স্পষ্টভাবে প্রদর্শিত হচ্ছিল। এটা এমন কিছু যা লুকানো যায় না। নিজেকে প্রতারণা করার সময় ঈশ্বরকেও প্রতারণা করার চেষ্টা করছ। যদি এটা ক্যালভেটুয়ার মতো একটি বিশাল সমুদ্র সাপ হতো যার বুদ্ধি কম, তাহলে হয়তো তোমাকে বিশ্বাস করত আমি কি তাকে একটা বজ্রপাত বা 10টা বাতাসের ব্লেড দেব? না, একজন মিশ্র রক্তের মানুষের সিনিয়র ইন্সপেক্টরের পদে ওঠাটা বেশ দারুণ ব্যাপার। আমি তাকে রাখব। একজন গুপ্তচরের থেকে উপকার পাওয়া যায়। ক্লাইন তার সি গড স্টাফ তুলল, একটি নীল রত্ন জ্বলে উঠল, আলো দৃশ্যে ছড়িয়ে পড়ল এবং অলক্ষ্যে বুলায়া নামে সেই সিনিয়র ইন্সপেক্টরের মধ্যে প্রবেশ করল। এটা কোনো অভিশাপ ছিল না বা কোনো ইঙ্গিতও ছিল না। এটা ছিল ঐশ্বরিকতার একটি চিহ্ন যা প্রায় কেউই আবিষ্কার করতে পারত না। সহজ কথায়, এটা তোমাকে নজরে রাখার আমার একতরফা উপায়, ক্লাইন মনে মনে যোগ করল। সে ব্রাউজ করতে থাকল এবং দেখল একটি ব্রোঞ্জ চুলের অল্প কোঁকড়ানো যুবক জ্যাংমো নামের একজন মানুষের জন্য প্রার্থনা করছে, যাতে সে ঝড়ে ধরা পড়ে এবং সমুদ্রে ডুবে যায়। সে দাবি করল যে জ্যাংমো যথেষ্ট ধার্মিক ছিল না, কিন্তু সত্যিটা হল একজন প্রতিযোগী জেলে হিসেবে জ্যাংমো সবসময় তার চেয়ে বেশি মাছ ধরতে পারত। এগুলো কেমন বাজে প্রার্থনা! মানুষের মন বোঝা সত্যিই কঠিন। ক্লাইন ভ্রু কুঁচকে নিজের মনে বিড়বিড় করল। তারপর তার মনে একটা অস্পষ্ট ধারণা এলো। একজন ফেসলেসের সত্যিকারের অভিনয় করার জন্য কেবল বাহ্যিক চেহারা এবং অভ্যাসের ক্রিয়ায় নিখুঁত পারফরম্যান্স প্রয়োজন হয় না, বরং মূল ব্যক্তিত্বও বজায় রাখতে হয়। খুব বেশি পরিবর্তন অনুমোদিত নয়। আর ব্যক্তিত্বের ক্ষেত্রে প্রত্যেক মানুষই আলাদা, তাই একটি নির্দিষ্ট মাত্রায় পার্থক্য থাকতে হবে। আমার বিশ্বাসীদের প্রার্থনা ব্রাউজ করার মাধ্যমে এটা আমার জন্য কষ্ট না করে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব এবং মানসিক অবস্থা উপলব্ধি করার সমান। আমরা যে অনেক মুখোশ পড়ি, সেটা শুধু চেহারা নিয়ে নয়। এটা আমার ফেসলেস হিসেবে পরবর্তী অভিনয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে। এটা আমাকে অভিজ্ঞতার মাধ্যমে জিনিসগুলো বোঝার সময় বাঁচিয়ে দেবে। ক্লাইন ক্রমশ অনুভব করল যে সি গড হিসেবে অভিনয় করা তার জন্য খুব উপকারী। যখন তুমি একজন ডেমিগডের ভূমিকা অভিনয় করছ, এমনকি যদি তুমি কোনো প্রতিক্রিয়া নাও পাও, তবুও তুমি অবশ্যই কিছু উল্লেখযোগ্য সুবিধা পাবে। এটা উচ্চস্তরের একজন হওয়ার অভিজ্ঞতা অর্জনের একটি উপায়। ক্লাইন উৎসাহিত হল, আর প্রার্থনা দৃশ্যগুলো দ্রুত দেখায় তার মনোযোগের অভাব ছিল না। একটার পর একটা দৃশ্য দ্রুত দেখতে দেখতে
তার দৃষ্টি রাল্ফ নামের একজন বণিকের উপর স্থির হল। ব্যবসায়ী সমুদ্র দেবতার পুনরুত্থানের অলৌকিকতার প্রশংসা করল এবং সে ইঙ্গিত দিল যে তার সম্পদের 1/3 20,000 পাউন্ড মূল্যের রেজিস্ট্যান্সকে দেওয়ার পরিকল্পনা করছে, যার অর্ধেক সামরিক ব্যয়ের জন্য এবং অর্ধেক ঈশ্বরের মূর্তি পুনর্গঠনের জন্য। আসলে এত ঝামেলা করার দরকার নেই, সরাসরি আমাকেই দিয়ে দাও, ক্লাইন আধা ঠাট্টা করে বিড়বিড় করল। সে কিছুক্ষণ ভাবল এবং তারপর সে ঢেউ ও ঝড়ের একটি পটভূমি তৈরি করল, যেখানে প্রবল বৃষ্টি এবং বজ্রপাত একসাথে নামছিল। সে নিচু স্বরে উত্তর দিল, তুমি তোমার স্বদেশী এবং সঙ্গীদের সাহায্য করে আমার নামকে সম্মানিত করেছ। ছোট ভেড়াগুলোর সাহায্য, খাবার এবং শিক্ষা প্রয়োজন। সে রাল্ফকে দিয়ে 20,000 পাউন্ডের একটি দাতব্য তহবিল তৈরি করার এবং সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপকভাবে অনুদান চাওয়ার উদ্দেশ্য নিল, যাতে ক্ষতিপূরণ দেওয়া যায়, একটি সাধারণ সম্মতি তৈরি করা যায় এবং শাসনের অজুহাতে স্থানীয় শিশুদের খাদ্য, বস্ত্র এবং শিক্ষা প্রদানে সহায়তা করা যায়। রেজিস্ট্যান্সের সামরিক ব্যয়ের ক্ষেত্রে ক্লাইন বুঝল যে বিয়ন্ডার ক্ষমতার বিশ্বে কেবল উপনিবেশের স্থানীয়দের বিরোধিতার উপর নির্ভর করে সফল হওয়া খুব কঠিন ছিল। অতএব তাদের ফেসাক এবং ইন্টিসের মতো বিদেশি দেশগুলোর সাহায্য প্রয়োজন ছিল। অর্থায়ন নিঃসন্দেহে প্রয়োজন ছিল। দুর্ভাগ্যবশত 10 আজ্ঞায় সাহসিকতার সাথে এবং আত্মবিশ্বাসের সাথে অর্থায়ন চাও এমন একটি লাইন যোগ করা সম্ভব নয়। তাতে সি গডের ভাবমূর্তি নষ্ট হবে। রেজিস্ট্যান্সের গ্যারিসন সৈন্যদের নিশ্চিহ্ন করার কথা ভাবা উচিত নয়। তাদের কেবল পরিবহন অবকাঠামো ধ্বংস করার দিকে মনোযোগ দেওয়া উচিত এবং গভর্নর জেনারেলের অফিসের শাসন করা আরও কঠিন করে তোলা উচিত, যাতে আলোচনা শুরু করা যায়। একজন কিবোর্ড ওয়ারিয়ার হিসেবে ক্লাইনের এই ধরনের ক্ষেত্রে ধারণার অভাব ছিল না। সে দ্রুত তার বিক্ষিপ্ত চিন্তাগুলোকে সংযত করল এবং আত্মাজগৎ আজ অন্বেষণ করা বিপজ্জনক কিনা তা দেখার জন্য একটি ভবিষ্যদ্বাণী করল। এটা বিপজ্জনক হিসেবে বিবেচিত নয় এমন প্রত্যাদেশ পাওয়ার পর ক্লাইন ব্ল্যাক এম্পেরর কার্ডটা নিল। স্বাভাবিকভাবেই তার চেহারা পরিবর্তন করল এবং সমনের দরজায় প্রবেশ করল। PAOS _3 বাস্তব জগতে প্রবেশ করার পর সে সতর্কতার জন্য তার প্রয়োজনীয় রহস্যময় জিনিসগুলো তার শরীরে ঢুকিয়ে নিল। তারপর গতবারের মতো সে সংবেদন ব্যবহার করে আত্মাজগৎকে অনুভব করল। এক ধাপ এগিয়ে সে একটি অদৃশ্য পর্দার মধ্য দিয়ে গেল, কারণ ক্লাইনের মায়াময় মূর্তি ভেসে উঠল। তার চারপাশে লাল, হলুদ, নীল, সবুজ এবং অন্যান্য রং একে অপরের উপর জড়ানো ছিল, যেন সেগুলো সবচেয়ে বিমূর্ত তেলচিত্র। মানুষ যে দিক নির্দেশনার ধারণায় অভ্যস্ত ছিল তা এখানে আর ব্যবহার করা যেত না। যদি কেউ দিক এবং নিজের অবস্থান পার্থক্য করার পুরনো পদ্ধতি ব্যবহার করত, তাহলে তারা নিশ্চিতভাবেই নিজেদের হারিয়ে ফেলত। ক্লাইন সাবধানে এবং অনায়াসে ঘুরে বেড়াল, কখনো একটি শিশুর আঁকা ছবির মতো হলুদ সূর্য দেখল, কখনো একটি অশরীরী নদীর পাশ দিয়ে বয়ে গেল যা নীরবে প্রবাহিত হচ্ছিল। সেখানে ছিল একটি হাসিমুখ চাঁদের মেয়ে, যার উপরের শরীর নগ্ন এবং মুখটা হাসিমুখ চাঁদের মতো, একটি ক্যানু যার এক প্রান্ত উল্টানো, একটি প্যাঁচানো সুতার গোলক এবং 7টি বিশুদ্ধ আলোর দিকে নিয়ে যাওয়া একটি সাপের মতো সিঁড়ি। এই অত্যন্ত বিশৃঙ্খল বিশ্বে আত্মাজগতের প্রাণী ছাড়া সব ধরনের তথ্য বিমূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান ছিল। সুতরাং একটি ভবিষ্যদ্বাণী প্রক্রিয়া থেকে যা পাওয়া যেত তা কেবল একটি প্রত্যাদেশ হতো, যার নিজস্ব ব্যাখ্যা প্রয়োজন ছিল, আর সেই প্রতীকগুলো জীবন্ত হয়ে অশরীরী দানব হয়ে উঠতে পারত। এটা ছিল সেই আত্মাজগৎ যাকে সাধারণ মানুষের জ্ঞান দিয়ে বোঝা এবং দেখা যেত না। শেষবার যখন সে এসেছিল তখন সে সহজেই আত্মাজগতের প্রাণীদের আবিষ্কার করেছিল এবং অজানা জায়গা থেকে আসা ভয়ঙ্কর দৃষ্টিগুলো তার গা কাঁটা দিয়েছিল। সেখানে ছিল 4 মাথাবিহীন নারী, একটি গোল চোখ যার সাদাকালো অংশ স্পষ্ট এবং খুলি তাবুযুক্ত বিশাল জেলিফিশ। সে তখন সহজেই তাদের সবার মুখোমুখি হয়েছিল। কিন্তু এবার সে এতক্ষণ ধরে ঘুরে বেড়ানোর পরও একটি আত্মাজগতের প্রাণী দেখতে পেল। মোহ, এমনকি দূরত্বের বর্ণনাতীত মূর্তিগুলো অদৃশ্য হয়ে গিয়েছিল, যেন তারা নিজেদের লুকিয়ে রেখেছিল। এটা এমন হতে পারে না যে তুমি আমার দূত হতে ভয় পাচ্ছ, তাই না? হ্যাঁ, আমি আত্মাজগতে আত্মার দেহরূপে প্রবেশ করেছিলাম। হয়তো আমার মনের চিন্তাগুলো এখানে একটি বিশেষ আকারহীন উপায়ে উপস্থিত হচ্ছে, লুকানোর প্রতীকে পরিণত হচ্ছে, যা আত্মাজগতের সাথে মিথস্ক্রিয়া করছে। এটা কি তখন স্বাভাবিকভাবেই আমার পথের বিকল্পগুলোকে প্রভাবিত করছে? ক্লাইন বিভ্রান্ত ছিল, কিন্তু সে কারণ খুঁজে পাচ্ছিল না। তার মনে নানা চিন্তা উঁকি দিচ্ছিল, যখন তার শরীর হঠাৎ নিচে নেমে গেল এবং সে অবাধে পড়তে শুরু করল। কিছুক্ষণ পর ক্লাইন কেবল রঙের উজ্জ্বল বিন্যাস এবং বিভিন্ন প্রতীক দেখতে পাচ্ছিল, যা দৈহিক রূপ ধারণ করেছিল। এসব কি হচ্ছে? সে বিবেচনা করতে শুরু করল যে তার মিস্টার আজিককে এই বিষয়ে লেখা উচিত কিনা, অথবা রেডিও ট্রান্সিভারটি ধূসর কুয়াশার উপরে ফেলে দিয়ে তাতে আভা লাগিয়ে জাদুকরী আয়না
অ্যারোডেসের সাথে যোগাযোগ করা উচিত কিনা। ভাসতে ভাসতে ক্লাইনের হৃৎপিণ্ড হঠাৎ ধড়ফড় করে উঠল, আর সে দ্রুত একপাশে সরে গেল। হলুদ আর সবুজের আভা তার চোখের সামনে ঝলকে উঠল যখন একটি বিশাল পা, যা তার পুরো শরীরকে পিষে ফেলার জন্য যথেষ্ট বড় ছিল, নেমে এসে লাল এবং নীল রঙের মিশ্রিত দাগগুলোর উপর পড়ল। পায়ের তলার উপরে একটি দীর্ঘ, পচনশীল পা ছিল, যা হলুদাভ সবুজ তরল দিয়ে ঢাকা ছিল। পাটি 3 মিটারেরও বেশি লম্বা ছিল এবং এর উপরে একটি বিশাল দেহ ছিল, যা মৃতদেহ তেল লাগানো ব্যান্ডেজ দিয়ে মোড়ানো ছিল। এলাকার কঠিন হয়ে যাওয়া আভার মধ্যে হলুদ সবুজ পুঁজ ভরা দুটি পা বিকল্পভাবে উপরে উঠল। একটি অস্পষ্ট শরীর বহন করে, পাগুলো দ্রুত আত্মাজগতের গভীরে অদৃশ্য হয়ে গেল। ক্লাইন দূরে দাঁড়িয়ে রইল, কোনো শব্দ করার সাহস করল না। অবশেষে সে নিশ্চিত হল যে সে ঠিক আছে। সে মুখ বিকৃত করে ভাবল, আত্মাজগৎ সত্যিই ভীতিকর। তুমি অজান্তেই পাশ দিয়ে যাওয়া একজন ক্ষমতাশালীর মুখোমুখি হতে পারো আত্মাজগতের প্রাণীদের মধ্যে একজন ক্ষমতাশালী। ক্লাইন মাথা নাড়ল এবং তার অনুসন্ধান চালিয়ে গেল। সেই মুহূর্তে সে জানত না আত্মাজগতের কোথায় সে বিচরণ করছিল। কিছুক্ষণ ভেসে থাকার পর সে অবশেষে আত্মাজগতের প্রাণীদের কিছু চিহ্ন খুঁজে পেল। সামনে উড়ে যাওয়া থেকে বাম দিকে নামার জন্য যখন সে নিজেকে পরিবর্তন করতে যাচ্ছিল, তখন সে অবাক হয়ে দেখল যে তার শরীর দ্রুত গতিতে অনিয়ন্ত্রিতভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার সামনে বিশৃঙ্খলভাবে জড়ানো রঙগুলো এবং ধূসর সাদা কুয়াশা, যা এলাকা জুড়ে ছড়ানো ছিল, হঠাৎ করে দুভাগ হয়ে গেল, আর একটি বিশাল, সম্পূর্ণ কালো 3 মাস্তুল পালতোলা নৌকা লাফিয়ে প্রবেশ করল। নৌকাটি প্রায় 100 মিটার লম্বা ছিল এবং 3টি কালো পাল পতাকার মতো উঁচু করে ঝুলছিল। জাহাজের বাম এবং ডান দিকে কামান ছিল এবং সব ধরনের নাবিক ডেকের উপর ছোটাছুটি করছিল। এ সবই এত বাস্তব, এত সুনির্দিষ্ট ছিল এবং আত্মাজগৎ হিসেবে এর সম্পূর্ণতার সাথে এত বেমানান ছিল। তবে জাহাজটি আত্মাজগতে প্রবেশ করার সাথে সাথে এর কালো রং দ্রুত আরও গভীর হয়ে উঠল, একটি ইথিরিয়াল আভা দিয়ে নিজেকে রঞ্জিত করল। তার ডেকের উপর একটি দাগযুক্ত পাথরের চেয়ার দাঁড়িয়েছিল, যা 2 থেকে 3 মিটার উঁচু। এর পিঠ কেবিনের দিকে ছিল। চেয়ারের পিঠের উপর ভর করে প্রাচীন দৈত্যের সাথে তুলনীয় একটি বিশাল আকৃতি সেখানে বসেছিল। তার একটি কালো দাড়ি ছিল, যা তার ঘাড় ছাড়িয়ে গিয়েছিল, এবং তার মাথায় একটি উঁচু, সূচালো মুকুট ছিল। সে রূপালী ফ্রঞ্চ সহ একটি জমকালো কালো পোশাক পরেছিল। তার মুখের বলিরেখাগুলো শক্ত এবং মহিমাপূর্ণ দেখাচ্ছিল। এটি একজনকে অবচেতনভাবে মাথা নোয়াতে প্ররোচিত করত। সামান্য কুঁচকানো কপাল এবং উঁচু নাক ব্রিজের নিচে ক্লাইনের নিশ্ছিদ্র কালো পূর্ণদেহ বর্ম এবং কালো মুকুট সেই দুটি গাঢ় লাল চোখে প্রতিফলিত হচ্ছিল। আর ক্লাইন তার বিশাল আকৃতির দিকে ধীর গতিতে উড়ে যাওয়া থামাতে পারছিল না। তাদের দৃষ্টি আত্মাজগতের রং এবং প্রতীকের স্তরের মধ্যে মিলিত হল এবং তারপর ক্লাইন অদৃশ্য হয়ে গেল। দাগযুক্ত পাথরের চেয়ারে বসা সেই বিশাল আকৃতি তার দৃষ্টি প্রত্যাহার করল না। সে দীর্ঘ নীরবতায় সেদিকে তাকিয়ে রইল। কুয়াশার ওপরে ক্লাইন মোরেত্তি তার স্পিরিট বডির সাথে মিশে থাকা ব্ল্যাক এম্পারার কার্ডটা বের করল। সে সাথে সাথে নিজের আসল রূপে ফিরে এলো। ক্লাইন ভাবল, এটাকে বলে 1 ক্লিক গিয়ার সোয়াপ। সে নিজেকেই একটু উপহাস করল। সে নিশ্চিত ছিল তীক্ষ্ণ মুকুট পরা ওই বিশালকায় ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং 5 সিজের রাজা নাস্ট। 100 মিটার লম্বা সেই পালতোলা জাহাজ, যা স্পিরিট ওয়ার্ল্ডের ভেতর দিয়ে ভেসে যেতে পারে, সেটিই সেই ভুতুড়ে জাহাজ ব্ল্যাক এম্পারার, যা প্রাচীন সলোমন সাম্রাজ্যের তৈরি। সে সবসময় ভাবত, ভুতুড়ে জাহাজ মানেই হয়তো এমন কিছু যা নিজে নিজে চলতে পারে আর কোনোদিন ডোবে না, অনেকটা অদ্ভুত কোনো প্রাণীর মতো। কিন্তু সে কখনো ভাবেনি যে সবচেয়ে শক্তিশালী ভুতুড়ে জাহাজ নিজেকে অদৃশ্য করে স্পিরিট ওয়ার্ল্ডের ভেতর দিয়ে ঘুরে বেড়াতে পারবে। সেটা তো প্রায় ডেমিগড হওয়ার মতোই, তাই না? 5 সিজের সবচেয়ে বিখ্যাত ব্ল্যাক এম্পারার হিসেবে এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এমনটাও হতে পারে যে এই জাহাজ তৈরির সময় কোনো একজন ট্র্যাভেলারকে উৎসর্গ করা হয়েছিল। ট্রুনসোয়েস্ট সাম্রাজ্যের শেষ উত্তরাধিকার বহনকারী এই স্পেক্টার এম্পায়ার, যা কিনা কিংবদন্তি ট্রেজারগুলোর মধ্যে অন্যতম, সেটার কি এমন কোনো ক্ষমতা আছে যার ফলে একে খুঁজে পাওয়া অসম্ভব? ক্লাইন হঠাৎ করে 5 সিজের রাজা নাস্টের সাথে কেন দেখা করল, সেটার কারণ খুঁজতে গিয়ে তার চিন্তাভাবনা এলোমেলো হয়ে গেল। বিষয়টা আসলে খুবই স্পষ্ট, বেন্ডার চারিত্রিক বৈশিষ্ট্যের আকর্ষণের নিয়ম। যদিও ব্ল্যাক এম্পারার কার্ডের ভেতরে কোনো বেন্ডার বৈশিষ্ট্য ছিল না, কিন্তু রোসেল যখন এটি তৈরি করেছিলেন, তখন তিনি কার্ডের গায়ে বিশেষ কিছু খোদাই করে দিয়েছিলেন। এটি ব্যবহারকারীকে হাই সিকোয়েন্স বেন্ডার হওয়ার পর ব্লাসফেমি কার্ডের ক্ষমতা ব্যবহার করতে সাহায্য করে, যাতে তারা তাদের প্রয়োজনীয় উপাদানের অস্তিত্ব হালকাভাবে টের পায়। এতে কোনো সন্দেহ নেই যে এই অনুভূতিটা পারস্পরিক। একজন যেমন অন্যজনকে অনুভব করে, অন্যজনও স্বাভাবিকভাবেই তাকে অনুভব করবে। আর ব্যবহারকারীর ক্ষেত্রে ডেমিগড হওয়ার ধাপটি পার করার আগেই
সে যেন এক নির্দিষ্ট ভাগ্যের দিকে এগিয়ে যায়। ক্লাইন এই ব্যাপারটা ভালোভাবেই জানত। তার মনে হতো ধূসর কুয়াশার অস্তিত্বই হয়তো নির্দিষ্ট কিছু বেন্ডার বা অতিপ্রাকৃত ঘটনাকে তার দিকে টেনে আনে। স্পিরিট ওয়ার্ল্ডে ব্ল্যাক এম্পারার কার্ড নিয়ে ভ্রমণ করলে এমন পরিস্থিতি হওয়া খুব স্বাভাবিক, কারণ বাস্তব জগৎকে অনেক নিয়ম মেনে চলতে হয়। এমনকি ভাগ্য নির্ধারণের ক্ষেত্রেও যুক্তি ও ধারাবাহিকতা প্রয়োজন। আমি বাকল্যান্ডে থাকাকালীন ব্ল্যাক এম্পারার কার্ড ব্যবহার করলাম, আর 5 সিজের রাজা নাস্ট সাথে সাথে তার ভুতুরে জাহাজ নিয়ে আমার সামনে চলে এলো। এটা খুব একটা যুক্তিযুক্ত নয়। যদি সে সেই টান অনুভবও করত, তবুও তাকে আগে আমাকে খুঁজে বের করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, আর স্পিরিট ওয়ার্ল্ডে ভ্রমণের জন্য কয়েক ঘণ্টা বা কয়েকদিন সময় লাগত। আর যদি সে কিছু অনুভব না করত, তবে সে হয়তো স্বাভাবিকভাবেই সোনিয়া সিয়ের দিকে জাহাজ নিয়ে লোন কিংডমের সীমান্তের কাছাকাছি যাওয়ার কথা ভাবত। সেক্ষেত্রে আমাদের দেখা হতে হয়তো কয়েক মাস লেগে যেত। কিন্তু স্পিরিট ওয়ার্ল্ডে সবকিছুই সহজ। সেখানে দূরত্ব বা দিকের কোনো বালাই নেই। সবকিছু সেখানে খুব বিশৃঙ্খল। হতে পারে 5 সিজের রাজা নাস্ট হয়তো স্পিরিট ওয়ার্ল্ডে একটু ঘুরতে বেরিয়েছিলেন, আর ঠিক সেই মুহূর্তেই আমি সেখান দিয়ে যাচ্ছিলাম। ক্লাইন ছোপ ছোপ দাগওয়ালা টেবিলের কোনায় আঙুল দিয়ে টোকা দিতে দিতে ভাবল, এতে ভৌগোলিক অবস্থানের কোনো সীমাবদ্ধতা নেই। এসবের পাশাপাশি সে নিশ্চিত ছিল যে সে যে জোরপূর্বক ব্ল্যাক এম্পারার এবং রাজা নাস্টের দিকে নিক্ষিপ্ত হয়েছিল, তা কেবল বেন্ডার বৈশিষ্ট্যের আকর্ষণের নিয়মের জন্য নয়। এই নিয়মের প্রভাব সাধারণত ভাগ্য, অনুভূতি বা আকাঙ্ক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর চেয়ে বেশি কিছু নয়। না হলে তো আর কোনো হাই সিকোয়েন্স বেন্ডার থাকত না। সবাই তাদের পথের বিশেষত্বের টানে অনিচ্ছা সত্ত্বেও একে অপরের দিকে চলে আসত। ক্লাইন অনুভব করল এটি এমন এক ধরনের বেন্ডার শক্তি যা তার এগিয়ে যাওয়ার ইচ্ছাকে বাঁকাভাবে শক্তিশালী করেছিল, যার ফলে সে কিছুতেই থামতে পারছিল না। এটি একটি সাধারণ বিশ্লেষণ। এমনকি আমি যদি সেই মুহূর্তে ব্ল্যাক এম্পারার কার্ডটা ছুঁড়ে ফেলে দিতাম, তবু আমি নিজেকে থামাতে পারতাম না। এটি কি কোনো লয়ারের কাজ যা ব্ল্যাক এম্পারার পথের বেন্ডার শক্তির অংশ? ক্লাইন তার চেয়ারে গা এলিয়ে বসল এবং আপাতত ব্ল্যাক এম্পারার কার্ডটা ব্যবহার না করার সিদ্ধান্ত নিল। এর মানে হল সে মেসেঞ্জারের খোঁজে স্পিরিট ওয়ার্ল্ডে ঘুরে বেড়াতে পারবে না। সে যদি ব্ল্যাক এম্পারার কার্ড না নিয়ে সি গডসেপ্টার সাথে নিয়ে স্পিরিট ওয়ার্ল্ডে যেত, তবে সেখানে সে নানা তথ্য আর সংকেতের মুখোমুখি হতো। সে অনিবার্যভাবে অনেক সূত্র রেখে আসত, যা থেকে যে কেউ তার ভাগ্য গণনা করতে পারত। অ্যান্টি ডিভিনেশন বা ভবিষ্যদ্বাণী ঠেকানোর ক্ষেত্রে আইজেকের কপারবাঁশি ব্ল্যাক এম্পারার কার্ডের তুলনায় কিছুই না। আমি যদি সত্যিই তেমনটা করতাম, তবে বাড়ি বিয়ার কিনতে গিয়েই এমন 10 জন মানুষের সাথে দেখা হয়ে যেতে পারত, যারা জানে যে আমার কাছে সি গডসেপ্টার আছে। অবশ্য সেটা তো ক্লাইন মোরেত্তি নিয়েছিল। গেরম্যান স্প্যারোর সাথে সেটার কী সম্পর্ক? ক্লাইন নিজেকেই নিজে টিটকারি মেরে মাথা নাড়ল এবং মেসেঞ্জার ডাকার জন্য আচার পালনের সিদ্ধান্ত নিল। সে পরে অন্য কোনো সুবিধাজনক উপায় খুঁজে নেবে। সে ব্ল্যাক এম্পারার কার্ডটা ঢেকে রাখল, আর মুহূর্তের মধ্যেই ধূসর কুয়াশার ওপরে থাকা সেই রহস্যময় জায়গা থেকে তার অবয়ব অদৃশ্য হয়ে গেল। ভোরবেলা বায়াম। আলগার শহর থেকে বের হওয়ার জন্য একটা ঘোড়া গাড়ি ঠিক করল, যাতে ক্লিপের পেছনের একটা ব্যক্তিগত বন্দরে পৌঁছানো যায়। সেখানেই তার ব্লু অ্যাভেঞ্জার নোঙর করা ছিল এবং সে যাত্রার জন্য অপেক্ষা করছিল। ছদ্মবেশী জলদস্যু ক্যাপ্টেন হিসেবে সে শহরের প্রধান বন্দরে প্রকাশ্য নোঙর করতে পারত না। তাতে প্রমাণ হয়ে যেত যে কর্তৃপক্ষের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অন্যান্য জলদস্যুদের ক্ষেত্রেও একই নিয়ম খাটে। লুট করা মাল বেচতে বা আনন্দ করতে বায়ামে আসার আগে তাদের আগেভাগেই বার্থের ব্যবস্থা করতে হতো। তারা হয় আশপাশের কোনো ছোট বন্দরে যেত, অথবা এমন কারো নিয়ন্ত্রণাধীন ব্যক্তিগত বন্দরে যেখানে প্রভাবশালী কারো হাত আছে বা রেজিস্ট্যান্সের দখল আছে। অবশেষে কোনো মিশন নেই। আমি আবার সমুদ্রে যেতে পারব। আমাকে প্রথমে এমন একটা রহস্যময় বস্তু জোগাড় করতে হবে যা আমার শক্তি বাড়াবে এবং পুরনো সব হিসাব চুকিয়ে দেবে। এরপর আমি সেই আদিম দ্বীপে গিয়ে ব্লু শ্যাডো ফ্যালকন শিকার করব, যাতে দ্রুত সিকোয়েন্স 6-এ পৌঁছানো যায়। আলগার একটা ভাড়ার গাড়ির দিকে যাচ্ছিল, তখনই সে পরিচিত এক মুখ দেখতে পেল। সাবেক জলদস্যু ব্যবসায়ী রালফ একটা গাড়ি থেকে নামল। তার মুখটা বেশ উজ্জ্বল দেখাচ্ছিল। সে কাছের গভর্নর জেনারেলের অফিসের দিকে তাকিয়েছিল। তাকে অস্বাভাবিক রকমের উত্তেজিত দেখাচ্ছিল। তার কি হয়েছে? আলগার কিছুক্ষণ দ্বিধায় থাকার পর নিজেই এগিয়ে গিয়ে তাকে সম্ভাষণ জানাল। আলগারের দৃষ্টিতে রালফ অনেকটা তার সহযোদ্ধার মতো। তারা সবাই মেয়ে, ফুলের অধীনস্থ, তবে একজন কোর মেম্বার আর অন্যজন কেবল পরিধির সদস্য। আলগার মনে মনে তাদের পরিচয় আর অবস্থান নিশ্চিত করল। এত আনন্দের কারণ কি? আলগার আবহাওয়া নিয়ে কথা বলার পর জানতে চাইল। রালফ অট্টহাসি দিয়ে চোখ ছোট করে বলল, আমি যদি বলি যে আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, তবে তুমি কি বিশ্বাস করবে? আমি বিশ্বাস করি। আলগার মনে মনে বিনা দ্বিধায় উত্তর দিল। তার কৌতূহল দমন করে আলগার জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? রালফ কিছু বলতে যাচ্ছিল,
তখনই তার চোখ চকচক করে উঠল। সে চারপাশে তাকিয়ে নিশ্চিত হল যে আশেপাশে কেউ নেই। সে নিচু গলায় বলল, তুমি কি বলনি যে তুমিও ঈশ্বরকে বিশ্বাস করো? তার সাথে বন্ধুত্ব করার জন্য আলগার আগে মিথ্যে বলেছিল যে সে সি গড কালভেতুয়াতে বিশ্বাস করে। জলদস্যুদের মধ্যে এটা খুব সাধারণ ব্যাপার, তাই এতে সন্দেহ হওয়ার কিছু নেই। সমুদ্রে আবহাওয়ায় যে কোনো শত্রুর চেয়ে বেশি ভয়ের, তাই অধিকাংশ জলদস্যু, অ্যাডভেঞ্চারার আর নাবিকেরা সমুদ্র নিয়ন্ত্রণকারী দেবতাদের ভীষণ শ্রদ্ধা করে। অবশ্যই এবার আলগারের উত্তর আগের চেয়েও দৃঢ় ছিল, কারণ সে জানত রাল্ফ যে সি গডকে বিশ্বাস করে তা আসলে ফুল এরই একটি রূপ। রাল্ফ সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল, একটা হাসি দিয়ে ফিসফিস করে বলল, আমি গতকাল এক স্বর্গীয় বার্তা পেয়েছি। ঈশ্বর আমাকে তার অসহায় মেষশাবকদের সাহায্য করতে পাঠিয়েছেন। আমি এর জন্য একটা দাতব্য তহবিল গঠনের পরিকল্পনা করেছি। এটা ঈশ্বরের ইচ্ছা। তার একজন অনুসারী হিসেবে আমার মনে হয় তুমিও এই কাজে কিছুটা সাহায্য করতে আগ্রহী হবে। সে তার ডান হাত বাড়িয়ে অনুদানের জন্য অপেক্ষা করল। আলগারের অভিব্যক্তি শক্ত হয়ে গেল। সে মুহূর্তের জন্য বুঝতে পারল না কি করবে। যদিও তার বর্তমান সম্পদ ৩,২৪৫ পাউন্ড, কিন্তু সে একটা রহস্যময় বস্তু কেনার প্রস্তুতি নিচ্ছিল, যার ফলে তার আর্থিক অবস্থা কিছুটা টানাপড়েনের মধ্যে ছিল। অবশ্য সে যদি খরচ একটু কমাত তবে কিছুটা অনুদান দিতেই পারত। যদি সি গড সত্যিই কালভেতুয়া হতো তবে আলগার কোনো একটা অজুহাত খুঁজে বের করে ফেলত। কিন্তু এখন তাকে ফুলের গভীর উদ্দেশ্য নিয়ে গুরুত্বের সাথে চিন্তা করতে হচ্ছে। আলগারের প্রতিক্রিয়া লক্ষ্য করে রাল্ফের চোখ ধূর্তের মতো ঘুরে গেল। সে বলল, আমরা সেই সব শিশুদের সাহায্য করতে চাই যারা তাদের বংশপরিচয়ের কারণে অহেতুক বৈষম্যের শিকার। তারা খুব কষ্টের জীবন কাটায়, তাদের জীবনে কোনো আশার আলো নেই। এদের মধ্যে খাঁটি আদিবাসী যেমন আছে, তেমনি মিশ্র রক্তেরও আছে। আলগার কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর সে এক তারা নোট বের করল। এই নাও ১০০ পাউন্ড। রাল্ফ সেটা নিয়ে হেসে বলল, তোমার এই মহানুভবতার ফল তুমি অবশ্যই পাবে। ঈশ্বর তোমার মঙ্গল করুন। গুদামঘরের প্রবেশদ্বারের দরজাটা একপাশে কাত হয়েছিল। ক্লাইন স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীকে ডাকার আচার পালনের প্রস্তুতি নিল। চারপাশে ভেষজ আর তেলের কড়া গন্ধ ছড়িয়ে পড়ল। সে ভয় পাচ্ছিল সরাইখানায় এই আচার পালন করলে কোনো ঝামেলা হতে পারে। যদিও তার নিজের জন্য ঝুঁকি তেমন নেই, কিন্তু অন্য বাসিন্দাদের ক্ষতি হতে পারত। তাই সে পরিত্যক্ত গুদামে ফিরে এল, যেখানে সে একবার কালভেতুয়াকে উৎসর্গ করেছিল। ড্যানেটের কথা বলতে গেলে তার মাথার দাম ৫,৫০০ পাউন্ড হওয়ার পর সে রেডিও ট্রান্সমিটার পাহারা দেওয়ার জন্য সুইটে থাকার ব্যাপারে খুব আগ্রহ দেখিয়েছিল। নিয়ম হল, আমাকে প্রতীকী মোমবাতিটা জ্বালাতে হবে আর সঠিক মন্ত্র পড়ে একজন স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীকে মেসেঞ্জার হিসেবে ডাকতে হবে। ডালি সিমনের দেওয়া ৩ লাইনের বর্ণনা আর্মি। আজিকের দেওয়া মন্ত্রগুলো ক্লাইনের মনে পড়ল। স্পিরিট ওয়ার্ল্ডের প্রাণীকে ডাকার সময় প্রথম লাইনে এমন বর্ণনা থাকতে হয় যা স্পিরিট ওয়ার্ল্ডকে সঠিকভাবে নির্দেশ করে। দ্বিতীয় আর তৃতীয় লাইনগুলো প্রাণীর সঠিক বর্ণনা দেয়, কিন্তু ফরম্যাটের সীমাবদ্ধতার কারণে খুব বেশি শব্দ ব্যবহার করা যায় না। তাই আচারের মাধ্যমে শেষ পর্যন্ত কি ডাক পড়বে তা আগে থেকে অনুমান করা বেশ কঠিন। এই পরিস্থিতিতে অন্যের ব্যবহৃত মন্ত্র ব্যবহার করলে ঝুঁকি অনেক কম থাকে। তারপর চুক্তিতে সই করার পর তৃতীয় লাইনের বর্ণনায় কার মেসেঞ্জার বা কার সঙ্গী সেটা যোগ করলে মেসেঞ্জারকে সঠিকভাবে ডাকা যায়। হ্যাঁ, আমার মেসেঞ্জারকে খুব দ্রুত দৌড়াতে হবে, না হলে স্পিরিট ওয়ার্ল্ডের কোনো ক্ষতিকারক প্রাণী তাকে মেরে ফেলতে পারে আর তাতে গুরুত্বপূর্ণ চিঠি হারিয়ে যাবে। ক্লাইনের মাথায় দ্রুত চিন্তাভাবনা চলল। সে একটা পরিষ্কার পরিকল্পনা করে ফেলল। সে এক পা পিছিয়ে প্রাচীন হার্মিস ভাষায় বলল, আমি আমার নামে আহ্বান করছি। যে আত্মা অসীম শূন্যতায় ঘুরে বেড়ায়, সেই বন্ধুত্বপূর্ণ প্রাণী যে বশ মানে, যার গতি কল্পনার চেয়েও দ্রুত। হুস! বাতাসের একটা শব্দ হল, মোমবাতিগুলোর আলো গাঢ় সবুজ হয়ে গেল আর চারপাশটা ঠান্ডা হয়ে অদ্ভুত এক রূপ নিল। ক্লাইন দেখল একটা ঝাপসা অবয়ব দ্রুত বেরিয়ে গেল, এত দ্রুত যে সে কিছুই ভালোমতো দেখতে পেল না। এরপর সে আর কখনো সেই প্রাণীটিকে খুঁজে পেল না।